হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসছি আজকে তোমাদের সাথে প্রি ফাউন্ডেশন ক্লাস জিকে নিয়ে। তো আমি দেখতে চাচ্ছি আমার সাথে কে কে যুক্ত হয়ে গেছো। সবাই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ তোমরা জানো যত বেশি করবে শেয়ার তত বেশি পাবে জুবায়ের ভাইয়ার কেয়ার। সো আজকে তোমাদের সাথে অফিসিয়ালি আমার হচ্ছে এডমিশন ফাউন্ডেশন ক্লাস জিকে নিয়ে প্রথম দেখা হচ্ছে। সো অনেকেই যুক্ত হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। সাধারণ জ্ঞানের যে ভয় সেটা আর ইনশাল্লাহ থাকবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে আমার ক্লাস করার পর তোমরা বুঝতে পারবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে প্রশ্ন কতটা ইজি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আসলে কতটা ইজি যদি তুমি সঠিক গাইডলাইন পাও এবং সঠিক জিনিস পড়াশোনা করতে পারো। ঠিক আছে, ওকে। সো আমার সাথে যুক্ত হয়ে গেছে, আমি একটু যদি প্রথম থেকে দেখি, ইসরাত জাহান সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। মুমতাহিনা চৌধুরী, ফাউন্ডেশন ক্লাসে যা পড়ানো হয় তা কি লেকচার শিটে দেওয়া থাকবে? ইনশাল্লাহ দেওয়া থাকবে। নিশিতা নাথ বলছে ওকে, বন্ধুকে মেনশন করে দিছে। হ্যাঁ, আমার ক্লাসে কিন্তু দুইটা জিনিস করতে হয়। প্রথমত হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিতে হয় আর বন্ধুদেরকে মেনশন করে দিতে হয়। ঠিক আছে, সো আমার সাথে অলরেডি 400 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা আচ্ছা, আমাদের স্বপ্ন আসলে কি দেখো তো। আমাদের স্বপ্ন হচ্ছে এটা, ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল। একসময় আমিও কিন্তু তোমাদের মতো ছিলাম, যে হচ্ছে স্বপ্ন দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেই স্বপ্নটা পূর্ণ করতে পেরেছি এবং ছুঁতে পেরেছি। এর পিছনে আমার মা বাবার দোয়া এবং অবশ্যই সৃষ্টিকর্তার ইচ্ছে ছিল, সেই জন্যই পাইছি। তো তোমরাও ইনশাল্লাহ সেই জায়গাটায় পৌঁছতে পারবে, শুধু কয়েকটা জিনিস আসলে দরকার। আমি আবারও বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার আসন অনেক বেশি, প্লাস হচ্ছে যদিও আগের থেকে অনেক কমে গেছে, এবং হচ্ছে তোমার যদি তুমি ভালো সাবজেক্টে পড়াশোনা করতে চাও তাহলে আসলে তোমাকে কিন্তু জিকেতে একটা ভালো কামব্যাক দিতে হবে। কারণ হচ্ছে আমরা বাংলা ইংরেজি কিন্তু প্রায় সেই ফার্স্ট মানে ক্লাস 1 থেকেই পড়ে আসতেছি, বাংলা ইংলিশ। তারপরে তোমরা হচ্ছে বাংলার যে গ্রামার, তারপর হচ্ছে বাংলার যে হচ্ছে টেক্সট বুক, এগুলো কিন্তু ইংলিশের টেক্সট বুক, ইংলিশের গ্রামার, এগুলো কিন্তু তোমরা সেই কি বলে ইন্টার থেকেই পড়াশোনা করতেছো, তারও আগে থেকে পড়াশোনা করতেছো। কিন্তু সাধারণ জ্ঞান এমন একটা জিনিস যেটা খুব কমই তোমরা পড়াশোনা করেছো, এবং তোমাদের যাদের পরিণতি ইতিহাস ছিল বা এই ধরনের সাবজেক্টগুলো ছিল, জিওগ্রাফি, তারাই কিন্তু হচ্ছে এগুলাতে মোটামুটি আইডিয়া আছে। বাট এখন তোমার প্রস্তুতিটা কিন্তু হতে হবে আরো বেশি ব্রড, আরো বেশি গুছানো এবং আরো বেশি শক্তিশালী। তো সেই প্রস্তুতিটা ইনশাল্লাহ আমার সাথে তোমরা করতে পারবে। আমি একটু আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হচ্ছে সাইফুর রহমান জুবায়ের, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্স করতেছি আমি। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো বের হয়ে যাব এবং তোমরা ঢুকবে। সো তোমাদের সাথে আমার আশা করি দারুণ একটা সময় কাটবে। ওকে, হ্যাঁ। এটা স্বপ্ন কার কার বলো আমাকে। ওকে, আমার আর ইউ, আচ্ছা, অনেকের স্বপ্ন থাকতে পারে, কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি কোর্সে ভর্তি হইলেই কিন্তু তোমার যে ফাউন্ডেশন, তোমার ফাউন্ডেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, সেগুলো কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। ভাইয়া লেকচার শিট ছাড়া বই কিনা লাগবে? ভাইয়ার আজকে মন ভালো মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে এটা তো আমাদের স্বপ্ন। আমরা হচ্ছে পরের যে কি আছে একটু দেখি। ও, তোমাদেরকে একটু ওয়েলকাম করে নেই। আজকে অনেক গরম, বাহিরে অনেক গরম পড়তেছে। তো তোমাদেরকে একটু ওয়েলকাম করে নিচ্ছি। সেই আমি যেহেতু ইন্টারন্যাশনাল পার্ট পড়াই না, তোমরা জানো আমি কিন্তু বাংলাদেশ পার্টটা পড়াই। ওকে, সো প্রথমে তোমাদেরকে একটু এই কিউটি থেকে হচ্ছে একটু হেলো বলে দিলাম। এবার আমরা ক্লাস শুরু করতেছি। এই তো প্রথমে হচ্ছে, যেহেতু আমি বাংলাদেশ পার্টটা তোমাদের পড়াবো এবং আজকেও আমরা বাংলাদেশ পার্টের লেকচার 1 পড়াচ্ছি, সো বাংলাদেশ নিয়ে তো একটু আমাদেরকে আলোচনা করতেই হবে। প্রথমেই বলে নেই, যারা বাংলাদেশে বেস্ট, তোমরা জানো যে হচ্ছে 30টা এমসিকিউ হয়, বাংলাতে হয় 15টা এমসিকিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইংরেজিতে হয় 15টা, আর জিকেতে একাই কিন্তু 30টা, তাই না? বাংলাতে 15টা, ইংরেজিতে 15টা, আর জিকেতে একাই 30টা। তাহলে বলো যে সবচেয়ে বেশি গুরুত্ব কার, বাংলা, ইংরেজি না জিকের? অবশ্যই জিকে। তাহলে জিকের প্রিপারেশনটা অনেকে ভাবে যে দূর, এগুলো তো নিজে পড়লেই হয়, জিকে আবার কারো কাছে পড়া লাগে নাকি? বাট আমার কাছে যেটা মনে হয় যে জিকের জন্য তোমাকে বেস্টটা দিতে হবে, জিকের জন্য কিছু ট্রিক্স অ্যান্ড টিপস তোমার থাকা দরকার, এবং তোমার হচ্ছে গ্রুপ স্টাডি করে পড়া উচিত, যেটা আমরা তোমাদেরকে দিব। ঠিক আছে, ওকে। আমার সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে। আমি আবারও বলতেছি, যারা করবে বেশি বেশি শেয়ার তারা কিন্তু পাবে জুবায়ের ভাইয়ার কেয়ার। ঠিক আছে,
অবশ্যই পড়াশোনার ব্যাপারে, অন্য কিছু না। সো সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। এটা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ। প্রথমেই আমি যেটা বলবো যে তোমরা যারা সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিচ্ছ সবাই সবাই একটা করে বাংলাদেশের ম্যাপ কিনে ফেলবে। শুধু বাংলাদেশের ম্যাপ না, ইন্টারন্যাশনাল ম্যাপও কিন্তু তোমার লাগবে। সো আজকের পুরোটা ক্লাস জুড়ে আমি তোমাকে আমার নিজের অভিজ্ঞতা, আমি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছি, আমি কত ঘন্টা পড়াশোনা করতাম, এই সব কিছু বলবো। পাশাপাশি আমি যেহেতু দীর্ঘ 6 বছর যাবত এডমিশনে পড়াচ্ছি, আমার অনেকগুলো স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। সো আমার কিন্তু একটা অভিজ্ঞতা আছে যে এখন তোমাদেরকে কিভাবে গাইড করতে হবে, সেই গাইডলাইনটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। ওকে, সো আর কোনো কথা নয়, শেয়ার মেনশন ডান। আমরা হচ্ছে দেখতে পাচ্ছি বাংলাদেশ, এই যে কি সুন্দর একটা কিউট বাংলাদেশ, তাই না? একটা কিউট বাংলাদেশ। সো প্রতিদিন একটা ম্যাপ তোমার হচ্ছে পড়ার টেবিলের সামনে রেখে দিবা। সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দর করে ম্যাপটা দেখবা। আয়না দেখার দরকার নাই, আল্লাহ তোমাকে অনেক সুন্দর বানাইছে, এখন থেকে আর আয়না দেখার দরকার নাই। ঠিক আছে, এখন থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ম্যাপ দেখবা, ঘুমানোর আগে একবার ম্যাপ দেখবা। যেই জিনিসটা পড়বা ম্যাপ দেখে দেখে পড়বা, ইনশাল্লাহ তুমি সেই পড়াটা ভুলবা না। ওকে, সো এখানে কার কোথায় বাড়ি আমাকে একটু বলো, এখানে কার কোথায় বাড়ি? এটা হচ্ছে আমরা পড়াশোনা করব এইভাবে, আমরা কোনো গড়পড়তা মুখস্থ করব না। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এই ধরনের কোনো মুখস্থ পড়া আমরা পড়বো না। আমরা পড়বো মজা করে, ট্রিক্স দিয়ে, আমরা পড়বো ছবি দিয়ে। আমি সবকিছু তোমাদেরকে দেখাবো। চলো তাহলে এখানে কার কোথায় বাসায় দেখো তো, ম্যাপে ম্যাপে একটু আমরা পাই কিনা। অবশ্যই পাবো। কার কোথায় বাসা আমরা একটু দেখি। সবার উপরেই আছে পঞ্চগড়, তারপরে ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, মানে 8টা বিভাগ আছে, তাই না? এই 8 বিভাগের কার কোথায় বাসা? একজন বলছে বলছে গাইবান্ধা। ওকে, এই যে গাইবান্ধা আমরা দেখতে পাচ্ছি, এই যে গাইবান্ধা আমরা দেখতে পাচ্ছি, এই যে গাইবান্ধা আমরা দেখে ফেললাম। তাইলে তুমি কিন্তু হচ্ছে একদম কি বলে রংপুর বিভাগের যে গাইবান্ধা, এবং আমাদের মূল যে এটা হচ্ছে আমাদের মাথা, এটা হচ্ছে আমাদের ম্যাপের মাথা, আর এটা হচ্ছে আমাদের বডি। একদম তুমি হচ্ছে গলা। ঠিক আছে, তোমরা যারা গাইবান্ধা একটু নিজের নিজের এলাকাটা জেলাটা দেখে রাখো, তুমি হচ্ছে একদম গলার কাটা। ঠিক আছে, আমার বাসা বরিশাল, এই যে আমরা বরিশাল দেখতে পাচ্ছি, এই যে বরিশাল। ওকে, রাজশাহী, এই যে রাজশাহী আমরা দেখতে পাচ্ছি। তারপরে বলছে ঠাকুরগাঁও, এই যে আমরা ঠাকুরগাঁও দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে লালমনিরহাট, এই যে লালমনিরহাট কোথায়, লালমনিরহাট তো এখানে, এই যে লালমনিরহাট। তারপরে আছে সিরাজগঞ্জ, এই যে সিরাজগঞ্জ। তারপর হচ্ছে পাবনা, এই যে পাবনা। সো এরকম অনেকের অনেকের অনেক জায়গায়। সো আমার কাছে মনে হচ্ছে পুরো বাংলাদেশের 64 জেলার মানুষই আমাদের সাথে আছে। খুব দারুণ একটা ব্যাপার, তাই না? তুমি যদি বাসায় বসে বসে পড়াশোনা করতা কি মনে হইতো, যে ধর আমি নিজেই পড়াশোনা করতেছি। আমি শোনো, এডমিশনে তুমি নিজে কতটুকু পড়াশোনা করো তার থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে তোমার প্রতিপক্ষ যারা, তারা কতটুকু জানে, তোমার থেকে কত বেশি জানে, সেইটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে একটা যুদ্ধ চলতেছে ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার আসন আছে মনে করো 1700, এখন পরীক্ষা দিবে 1 লাখের বেশি, তাহলে তোমার সবাই কিন্তু তোমার প্রতিপক্ষ, এটা একটা যুদ্ধ। তো এই যুদ্ধে নামার আগে তোমাকে আগে যুদ্ধের মতো মানে যুদ্ধের প্রিপারেশন নিতে হবে, আর সেই প্রিপেয়ারটা কিন্তু আমরা করে দিব। আমরা যুদ্ধ করব না, তোমার জন্য যুদ্ধ করব না, কিন্তু যুদ্ধে কিভাবে তলোয়ার চালাইতে হয়, মানে কলম চালাইতে হয়, যুদ্ধে কিভাবে মাথা খাটাইতে হয়, ট্রিক্স জানতে হয়, সেগুলোই কিন্তু আমরা তোমাকে শিখিয়ে দিব। ঠিক আছে, ও 1K হয়ে গেছে, সবাইকে অনেক ধন্যবাদ। সো এখন আমি পড়াশোনা শুরু করে দিই। ঠিক আছে, তোমরা আরো বেশি শেয়ার করে দিবা, আমি জানি আজকে দারুণ একটা ক্লাস হতে যাচ্ছে, ট্রাস্ট মি। সাধারণ জ্ঞান যেই ভয়, আজকে হবে জয়। ওকে, লেটস গেট স্টার্টেড। এই যে আমাদের কিউট বাংলাদেশের জেলা, এটা এটা আমি করছি, দেখতে পাচ্ছ। এই যে রংপুর বিভাগ, তারপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, তারপরে আমরা খুলনা বিভাগ দেখতে পাচ্ছি, বরিশাল বিভাগ দেখতে পাচ্ছি, এবং চট্টগ্রাম বিভাগ দেখতে পাচ্ছি। খুব সম্ভবত আমাদের কুমিল্লাও একটা বিভাগ হয়ে যাবে। তো আমি আবারও বলতেছি, তোমরা যারা ম্যাপ পড়বা একদম সুন্দর করে প্রতিদিন একটা একটা করে বিভাগ দেখবা। আমি যেটা করব, আমাদের যখন লেকচার 1 ক্লাস শুরু হবে, লেকচার 1ই আমি হচ্ছে তোমাদেরকে এই যে একদম রংপুর বিভাগটা সুন্দর করে শেষ করে ফেলবো। লেকচার 2তে আমি হচ্ছে প্রত্যেকটা দিন এক একটা লেকচারে এক একটা বিভাগ সম্পর্কে গুরুত্বপূর্ণ আইডিয়া দিব, যাতে করে তোমার ম্যাপ একদম মুখস্থ হয়ে যাবে, কারণ ম্যাপ থেকে অনেক সময় প্রশ্ন কিন্তু আসে। এইবার আসো, তোমাদেরকে একটা প্রশ্ন দেখাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, প্রশ্ন কেমন হয় একটু জানা দরকার না? চলো প্রথমে একটা প্রশ্ন দেখি, তারপরে আমরা ব্যাখ্যায় যাব। ওকে, সো প্রথম প্রশ্নটা একটু দেখি। এই যে দেখো, নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে? বিষুব রেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত। এবার দেখি কে কে পারে। এবার আমি চেক করব কে কে পারে।
যে এই যে একটা প্রশ্ন, নিচের কোন রেখাটা নোয়াখালী বিভাগ চাই, তাহলে আমিও তো বলতে পারি দ্য রয়্যাল ডিস্ট্রিক্ট চাঁদপুর বিভাগ চাই, আমিও তো চাঁদপুরের। তোমরা জানো আমাদের যে তোমাদের মহসিন ভাইয়া, তোমাদের সুফিয়ান ভাইয়া যে বাংলার, তারপরে আমরা কিন্তু সবাই চাঁদপুরের, ঠিক আছে। ওকে, সো পাবনাতে পাগল ভালো করা হয়, পাবনার মানুষ পাগল হয় না। আচ্ছা আচ্ছা, এই ধরনের উদ্ভট কথাবার্তা বলা যাবে না। যারা যা বলছো আমরা প্রত্যেককেই সম্মান জানাই, প্রত্যেক যার যার এলাকা নিজের কাছে সুন্দর। সবার আগে অ্যান্সারটা কে দিল রে? ওকে, সিনথিয়া বিনতে সৃষ্টি সবার আগে বলছে কর্কট ক্রান্তি রেখা। তারপরে আব্দুর রহমান বলছে কে, অর্থাৎ সে বলছে কে দিয়ে কি বুঝাইছে, ক বুঝাইছে হয়তো। লামিয়া রহমান বলছে খ। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আব্দুর রহমান বলছে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। ওকে, তারপর হচ্ছে লামিয়া সুলতানা কর্কট ক্রান্তি রেখা। তারপর নাহিদ ইসলাম, ওকে ওকে, নুসরাত জাহান, হ্যাঁ বন্ধুদেরকে মেনশন করে দিছ, খুবই খুবই সুন্দর। ওকে, সো আমরা দেখতে পেলাম। এখন অনেকে কি করে, নিচের কোনটি বাংলাদেশের মধ্য দিয়ে গেছে এটা মুখস্থ করে। ভাই আমি তোমাদেরকে এমন ট্রিক্স দেখাবো, তোমার আর মুখস্থ করার দরকারই নাই। মুখস্থ কেন করবা? এই দেখো, আমি তোমাদেরকে কি দেখাই। এই যে দেখো, একটা ওয়ার্ল্ড ম্যাপ তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ম্যাপটা, আমি এখন এমন জিনিস দেখাবো তোমার আর এটা মুখস্থ করা লাগবে না। চলো, এই যে দেখো তো, এইটা হচ্ছে তোমরা যারা জিওগ্রাফি পড়ছো তোমরা তো এগুলো সম্পর্কে জানো তাই না? অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এগুলো তো সম্পর্কে জানো তাই না? এই দেখো, প্রথমে একটু মনোযোগ দিয়ে দেখো তো, এইটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি রেখা, মানে হচ্ছে নিরক্ষরেখা, মানে এইটার উপরে আর নিচে সমান। এইটা একদম, এগুলো হচ্ছে তোমার কাল্পনিক রেখা, এগুলো কিন্তু সত্যি সত্যি বলতে কিছু নাই, একটা ধরে নেয়। আমরা তো জানি পৃথিবী কেউ বলে গোলাকার, কেউ বলে ডিম্বাকার, কেউ বলে কমলা লেবুর মতো, যে যাই বলুক আমরা ধরে নিলাম পৃথিবী এমন। এবং পৃথিবীর ঠিক মাঝখানে একটা কাল্পনিক রেখা ধরা হয়েছে, যেটা হচ্ছে 0 ডিগ্রি রেখা, এবং যেটাকে ধরা হয়েছে তোমার নিরক্ষরেখা বা বিষুব রেখা। তাহলে ভাইয়া নিরক্ষরেখা কোনটা চিনে নাও, চলো। এই যে এইটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা ভাইয়া, এই যে দেখো নিরক্ষরেখা। এখন নিরক্ষরেখার উপরে কি কি আছে দেখো, আমাদের এশিয়া আছে, তারপরে ইউরোপ আছে, তারপরে আফ্রিকা আছে, তারপরে অস্ট্রেলিয়া আছে, তারপরে দক্ষিণ আমেরিকা আছে, মানে সরি এটা তো উপরে, উত্তর আমেরিকা আছে। কারণ এই জন্য এটাকে উত্তর বলছে, এটাকে দক্ষিণ বলছে। আমরা জানি ম্যাপে সবসময় কিন্তু এইটা হয় হচ্ছে তোমার উত্তর। এই দেখো ম্যাপ কিভাবে মনে রাখবা, দেখো ম্যাপের উপরের অংশ তুমি এইভাবে ধরো, এইভাবে ধরো, এইভাবে ধরো, যেভাবেই ধরো ভাইয়া, ম্যাপের উপরের অংশ সব সময় কিন্তু উত্তর হবে। আর উপরের অংশ যদি উত্তর হয় তাহলে নিচের অংশ কি হবে? দক্ষিণ হবে। এটা তো কমন জিনিস তাই না? নিচের অংশ দক্ষিণ হবে, আর এই অংশটা কিন্তু হচ্ছে তোমার পশ্চিম। এগুলা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ অনেক কিছু তুমি এইভাবেই পড়তে হবে। কারণ হচ্ছে তোমার অনেক কিছু আসবে ম্যাপে যে এই সাইডটা বাংলাদেশের কোন অঞ্চলে, তখন তোমার অপশনে থাকবে উত্তর, উত্তর পূর্ব, দক্ষিণ, দক্ষিণ পশ্চিমাঞ্চল, এরকম থাকবে। তখন কিন্তু না হলে প্যাচ খেয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের পশ্চিম, আর এইটা যদি পশ্চিম হয় এইটা হবে আমাদের পূর্ব। এই যে পূর্ব। তাহলে আমরা দেখতে পেলাম এইটা হচ্ছে আমাদের পৃথিবীর ঠিক মাঝখানে একটা কাল্পনিক রেখা, এবং এর উপরই হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটা সেইটা দেখো এইখান দিয়ে গেছে, এই যে এইখান দিয়ে গেছে। তাহলে এইটা যদি এখান দিয়ে যায়, আমরা জানি আমাদের বাংলাদেশ কিন্তু, আমাদের কিউট বাংলাদেশ কিন্তু এখানে। তাহলে দেখো আমাদের এই যে এটা হচ্ছে উত্তর অক্ষ, মানে কর্কট ক্রান্তি রেখা, যেটা হচ্ছে আমরা জানি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এইটাই এখান দিয়ে গেছে। আমরা জানি এটা বাংলাদেশ, বাংলাদেশের উপর দিয়ে গেছে, শেষ। এটা আমার এখন মুখস্থ করতে হবে, কোনো দরকার নাই। আবার এটা তো হচ্ছে অক্ষরেখা। এবার দ্রাঘিমা, যে একটা এইভাবে তো আমরা হচ্ছে জানি যে এরকমও আছে, তারপরে হচ্ছে এরকম, এরকম, তারপরে এরকম হয়। এইরকম ভাবে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা যেটা, সেইটাও কিন্তু তোমার এখান দিয়ে গেছে, ঠিক আছে? তার মানে 90 দ্রাঘিমা রেখা কিন্তু এইভাবে গেছে, এবং অক্ষরেখা এইভাবে গেছে, যেটাকে আমরা বলি কর্কট ক্রান্তি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এই দুইটা জিনিস আবার বাংলাদেশের উপর দিয়ে গেছে, এবং দুইটা মিলিত হয়েছে ফরিদপুরে। আজকে তোমাদের অত বেশি লেখালেখির দরকার নাই, আমি আজকে তোমাদেরকে শুধু ট্রিক্স শিখাবো যে কিভাবে তোমরা আসলে পড়বা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসে, এবং কিভাবে তোমরা ম্যাপের সাহায্যে পড়বা, এইগুলাই। এবং তোমাদেরকে আমি জানাবো যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কতটা ইজি, সেটাই আমি দেখাবো, ঠিক আছে? আমার আছে কিন্তু আলাদা। আচ্ছা বাংলাদেশ কিউট, ইতুরানি আসো, হ্যাঁ বন্ধুদেরকে মেনশন করে দাও। আচ্ছা আমরা 1 কে দেখতে পাচ্ছি, কিন্তু এটা কি আর বাড়বে না ভাইয়া? রয়্যাল ডিস্ট্রিক্ট তো নোয়াখালী, চাঁদপুর না। আচ্ছা ঠিক আছে, ওকে।
আচ্ছা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি দেখতে চাই আরো বেশি আসবে। 1.5 কে হবে, 1.5 কে হবে। তোমরা সবাই শেয়ার করে দাও, তাহলে কিন্তু 1.5 কে হবে। তাহলে এটা আমরা দেখলাম, ঠিক আছে। ওকে, এবার আসো, এটা তো আমরা দেখলাম। এবার আরো একটা জিনিস দেখি। ওকে, এই যে দেখো, এইবার তোমার হচ্ছে, এটা তো আমরা দেখলাম যে বাংলাদেশ। আচ্ছা, এবার আমরা কিছু অ্যান্সার করি, চলো। এবার বাংলাদেশ সম্পর্কে আমরা কিছু তথ্য জানি, দেখি তোমরা কতটুকু পারো। প্রথমেই বলছে বাংলাদেশ কার উপনিবেশ ছিল। বাংলাদেশ কোন দেশের উপনিবেশ ছিল বলো তো আমাকে। বাংলাদেশ কাদের উপনিবেশ ছিল? মাথার উপর দিয়ে যাইতেছে, কি বলে, মাত্র তো শুরু, এখনই বলে মাথার উপর দিয়ে যাইতেছে। ওকে, জিকে নোট করা লাগবে। হ্যাঁ, তোমরা চাইলে নোট করতে পারো, কারণ এটা তো আজকে ফাউন্ডেশন ক্লাস, সো নোট করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, হ্যাঁ, শেয়ার করে দাও সবাই। তাহলে উপনিবেশ কোথায়? বাংলাদেশের উপনিবেশ, আমরা কোন দেশের উপনিবেশ ছিলাম বলতো সবাই? আমি একটু অ্যান্সার গুলা দেখতে যাচ্ছি। বাংলাদেশ কোন দেশের উপনিবেশ ছিল, কে পারে দেখি। বাংলাদেশ কোন দেশের উপনিবেশ ছিল? ব্রিটিশ, ব্রিটিশ, আচ্ছা ব্রিটিশ। ওকে, আমরা জানি যে হচ্ছে আমরা বাংলাদেশ কিন্তু ব্রিটেনের উপনিবেশ ছিলাম। উপনিবেশ কি? এই যে ব্রিটেন আমাদেরকে 200 বছর শাসন করছে। আমরা আমরা হচ্ছে, আমরা জানি ইংল্যান্ড বা যেটা হচ্ছে ব্রিটেন বলি বা যুক্তরাজ্য বলি। ব্রিটেন হচ্ছে 3টা আর যুক্তরাজ্য হচ্ছে 4টা দেশ। তো এটা তোমাদেরকে ইন্টারন্যাশনাল পার্টি শিখাবে। তো এই ব্রিটেনের আমরা উপনিবেশ ছিলাম, তাই না? পাশাপাশি আমরা হচ্ছে স্বাধীনতা লাভ করছি কার কাছ থেকে দেখো। আমরা স্বাধীনতা লাভ করি পাকিস্তানের কাছ থেকে। কত সালে? 1971 সালে স্বাধীনতা লাভ করি কার কাছ থেকে? পাকিস্তানের কাছ থেকে। এগুলো তো একদম তোমরা বাচ্চা লেভেলেই জানো, তাই না? কত সালে? 1971 সালে 16ই ডিসেম্বর আমরা মানে স্বাধীনতা লাভ করি। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? কেউ কি জানো বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম, বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী। আজকে আমরা শুধু বাংলাদেশ সম্পর্কেই জানবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটাকে ইংলিশে বলে দা পিপলস, দা পিপলস রিপাবলিক, রিপাবলিক অফ বাংলাদেশ। আমি সংক্ষেপে লিখে দিলাম বাংলাদেশ। এগুলো তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো দেখব। তো এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমি বললাম, এখন কেউ কি আমাকে বলতে পারো যে ভাইয়া গণপ্রজাতন্ত্রী মানেটা আসলে কি? এখন তুমি তো শুধু বই পড়লে, এটা তো তুমি শুধু নিজেও পড়তে পারো যে বাংলাদেশ একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু এই গণপ্রজাতন্ত্রী দিয়ে আসলে কি বুঝায় এটা তো আমাকে জানতে হবে, তাই না? এই জন্যই তো আমি তোমাদের সাথে আসি। তো গণপ্রজাতন্ত্রী দিয়ে মেনলি হচ্ছে তোমার যেটা বুঝায়, দেখো গণ মানে কি, এই যে গণ, এই গণ মানে আসলে কি? গণ মানে হচ্ছে জনগণ, আর প্রজাতন্ত্রী মানে হচ্ছে জনগণের সরকার। আমরা জানি আমাদের যেই হচ্ছে আসল শাসন ব্যবস্থা বা সকল ক্ষমতার আসল উৎস কিন্তু জনগণ। ক্ষমতার উৎস কোথায়? জনগণ। মানে আমাদের সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আর বাংলাদেশে কোনো রাজতান্ত্রিক কোনো সরকার চলবে না, এখানে জনগণের প্রতিনিধির মাধ্যমে দেশ চলবে। এইটাকেই বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বা জনগণের সরকার। বুঝতে পারছো? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটাকে বলা হয় ইংলিশে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাহলে এটা আমরা শিখে ফেললাম। এইবার আসো, রাজধানী। বাংলাদেশের রাজধানী আসলে কোথায়? এটা আমরা সবাই জানি ভাই, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। কিন্তু তোমরা আমাকে বলো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোথায়? দেখি কে কে পারে। আচ্ছা, দুইটা দিব, যাও। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী আর বাংলাদেশের পর্যটক রাজধানী, এই দুইটা কে কে পারে দেখবো। বাংলাদেশের বাণিজ্যিক, হ্যাঁ, জনগণের সরকার, রাইট। তাহলে বাংলাদেশের তোমার হচ্ছে বাণিজ্যিক রাজধানী আর হচ্ছে পর্যটক রাজধানী, এই দুইটা কে কে পারে দেখি। আমি এখানে ছোট্ট করে লিখছি বাণিজ্যিক, বাণিজ্যিক রাজধানী, আর আরেকটা হচ্ছে পর্যটক রাজধানী, পর্যটক রাজধানী। আমার লেখা একটু খারাপ, তোমাদের বুঝতে সমস্যা হবে, কারণ ছোটবেলায় আমার বাপ মা হচ্ছে আমার নাম রাখার আগে তারা ডিসাইড করছিল যে আমি একজন ডাক্তার হব। তো পরবর্তীতে আমার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, কিন্তু পরবর্তীতে এই জন্য আমি জানি যে ডাক্তারদের হাতের লেখা খারাপ হয়, তো এই জন্য আমি ইচ্ছা করে হাতের লেখা সুন্দর করতাম না। তো যাই হোক, দুর্ভাগ্য যে আমি আর ডাক্তার হইতে পারি নাই। এখন ডাক্তারের মেইন উদ্দেশ্য মানব সেবা করা, এখন আমি শিক্ষক, এখন আমি মানব সেবা করতেছি, একই হিসাব একই, ঠিক আছে। ওকে ওকে, সো জেসিয়া তাসনিম বলছে চট্টগ্রাম।
তারপরে শাহ পিএস উদয়সিনী বলছে বাংলা ভাষা। আচ্ছা, মোহনা আক্তার বলছে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। আয়েশা সিদ্দিকা বলছে ঢাকা। আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা। পর্যটক রাজধানী কক্সবাজার, মঈন আহমেদ বলছে। ওকে, রাইসুল ইসলাম তৌকির বলছে পর্যটক রাজধানী চট্টগ্রাম। না ভাইয়া, চট্টগ্রাম না। ওকে, তাহলে দেখি আমরা দেখলাম মেন রাজধানী হচ্ছে ঢাকা, আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে আচ্ছা, তোমরা হয়তো চট্টগ্রামের কথা অনেকে বলছো। বাণিজ্যিক রাজধানী কিন্তু চট্টগ্রাম, কারণ আমরা জানি আমাদের যে বাণিজ্য হয় সেটার অধিকাংশ বাণিজ্য কিন্তু আমাদের যেই হচ্ছে চট্টগ্রাম বন্দর, সমুদ্র বন্দর, সেইখান দিয়ে আসে। এবং বাংলাদেশের প্রবেশদ্বার কিন্তু সেই চট্টগ্রাম বন্দর, বা চট্টগ্রামকে বলা হয়, বা চট্টগ্রাম বন্দর যেটা আমরা বলতে পারি। তাহলে বাংলাদেশের প্রবেশদ্বার কোনটা? চট্টগ্রাম, এটা মনে রাখবে। এই চট্টগ্রাম দিয়ে মেইনলি আমাদের সব বাণিজ্য হয় বেশিরভাগ, এই জন্য বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। আর পর্যটক রাজধানী বা পর্যটন রাজধানী হচ্ছে তোমার কক্সবাজার। এটা হচ্ছে তোমার পর্যটন রাজধানী। এই যে পর্যটন রাজধানী হচ্ছে কক্সবাজার। আমরা তো সবাই কিছু হইলেই কক্সবাজারে যাই, তাই না? কক্সবাজার আমাদের একটু ঘুরতে ভাল লাগে। আচ্ছা, কার কার সমুদ্র ভাল লাগে আর কার পাহাড় ভাল লাগে বলো তো? আমারটা আমি পরে বলবো, কার সমুদ্র ভাল লাগে আর কার পাহাড় ভাল লাগে আমাকে বলো দেখি, আমি একটু শুনি। আচ্ছা, এবার আসো, এই যে রাজধানী আমরা দেখলাম, রাজধানী ঢাকা, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, তারপরে দেখলাম হচ্ছে পর্যটক রাজধানী কক্সবাজার। এগুলো কি আমাদের মুখস্থ করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তাহলে এইটা শুধু জানতে হবে, এই যে রাজধানী, এইটা সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে বলা আছে? এইটা সংবিধানের 5 নাম্বার অনুচ্ছেদে বলা আছে। এইটা কিন্তু পরীক্ষায় আসে। এখন তুমি বলবা ভাইয়া এইটা 5 নাম্বার রাজধানী এই সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে আছে, এটা আমি কেমনে মনে রাখবো? কোনো সমস্যা নাই, এই দেখো তোমাদেরকে একটা ট্রিক্স দেখাই। এই পর্যন্ত, এই যে আমি মনে করো ঢাকায় আছি, এই ঢাকা এই পর্যন্ত 5 বার বাংলার রাজধানী হয়েছে। কয়বার? 5 বার। কিভাবে? চলো দেখি, প্রথম থেকে দেখি। প্রথম হচ্ছে তোমার 1610 সালে। এই 1610 সালে তখন বাংলার যে সুবাদার ছিল ইসলাম খান চিস্তি, তিনি হচ্ছে প্রথম ঢাকাকে রাজধানী করেন রাজমহল থেকে এনে। ঢাকাকে রাজধানী করেন কে? ইসলাম খান চিস্তি, বা আমরা সহজে ইসলাম খান লিখব। তিনি একজন বাংলার সুবাদার ছিলেন। এই পার্টটা আমি পরবর্তী তোমাদের ইসলাম খান সম্পর্কে আরো বিস্তারিত পড়াবো আমাদের লেকচার 6-এ। তারপরে 1660 সালে, এই 1660 সালে মীর জুমলা, নাম তো শোনা হোগা তাই না? মীর জুমলা, এই মীর জুমলা তোমার কি করছে? ঢাকা গেট নির্মাণ করছিল। তিনি 1660 সালে এই ঢাকাকে আবার রাজধানী করছেন, 1660 সালে। তারপর 1905 সালে লর্ড কার্জন, ওই যে বঙ্গভঙ্গ করছিল, বঙ্গভঙ্গ তোমরা জানো না? দুইটাই ভালো লাগে। আচ্ছা, দুইটাই ভালো লাগে, পাহাড় ভাল লাগে, কারো পাহাড় ভাল লাগে, কারো সমুদ্র ভাল লাগে। আমারও দুইটাই ভাল লাগে, আমারও দুইটাই ভাল লাগে, আমার পাহাড়ও ভাল লাগে, আমার সমুদ্রও ভাল লাগে। ঠিক আছে, তো এটা কেন বললাম? কারণ আমরা নেক্সট ক্লাসে হয়তো আমরা পাহাড় এবং নদী সমুদ্র নিয়ে পড়বো, এই জন্য বললাম। ঠিক আছে, তো এই জন্য দেখো, এই মীর জুমলা কিন্তু তোমার ঢাকা গেট নির্মাণ করছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এই মীর জুমলা কি করছে? ঢাকা গেট নির্মাণ করছে। 1905 সালে বঙ্গভঙ্গের সময় আমরা কিন্তু জানি যে বঙ্গভঙ্গের সময়, বঙ্গ মানে কি ভাইয়া? বঙ্গ মানে হচ্ছে বাংলা, আর ভঙ্গ মানে হচ্ছে ভাগ করা। এই বাংলাকে দুই ভাগ করা হয়েছিল, এই যে দেখো এইরকম ভাবে। এইটা হচ্ছে বাংলা, তখনকার সময় সবচেয়ে বড় প্রদেশ ছিল, এটাকে এইভাবে দুই ভাগে ভাগ করে দিছিল কে? লর্ড কার্জন। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিম বাংলা, যেটার রাজধানী ছিল কলকাতা। আর এইটা হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম, মানে পূর্ববঙ্গ ও আসাম, এইটার রাজধানী কিন্তু ছিল ঢাকা। তাহলে বঙ্গভঙ্গ তো তোমরা পড়ে আসছো, আমি জানি তোমরা এটা পড়ে আসছো, তাই না? ওকে, তাহলে 1905 সালে বঙ্গভঙ্গ হয়, লর্ড কার্জন করেন। কে করেন? বঙ্গভঙ্গ লর্ড কার্জন। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমি এই জন্যই পড়াচ্ছি, লর্ড কার্জন। তারপরে আসো 1947 সালে, যখন ভারত আর পাকিস্তান বিভক্ত হইল, তখন প্রায় 1200 মাইল দূরে পাকিস্তান কিন্তু পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, সেই আমাদের বর্তমান বাংলাদেশ যেটা পূর্ব পাকিস্তান নাম ছিল, সেইটারও রাজধানী কিন্তু ঢাকায় ছিল। ঠিক আছে, ঢাকায় ছিল। 1947-এ দেশভাগ, এটাকে বলা হয় দেশভাগ। তারপরে 1971 সালে আমাদের স্বাধীনতার পর রাজধানী ঢাকা। শেষ। এই 5 বার কিন্তু ঢাকা বাংলার রাজধানী হইছে। এই জন্য আমরা মনে রাখবো যে আমাদের রাজধানী যে ঢাকা, এটা আমাদের সংবিধানের কয় নাম্বার অনুচ্ছেদে আছে? 5 নাম্বার অনুচ্ছেদে আছে। শেষ।
সংবিধানকে নিয়ে তোমাদের এত পেন খাইতে হবে না। সংবিধানের প্রত্যেকটা অনুচ্ছেদ আমি এমন ট্রিক্স এন্ড টিপস দিয়ে পড়াবো, তুমি আল ভুল করবা না, এটা মনেই থাকবে তোমার। ঠিক আছে, ওকে ওকে। পাহাড় সমুদ্র কোনোটাই দেখা হয় নাই, আচ্ছা এখন আর যাওয়া দরকার নাই। তোমরা হচ্ছে যখন চান্স পাবা, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে দেখবা যে বিশ্ববিদ্যালয় থেকে 2 দিন পরপরই ট্যুর হয় এবং ডিপার্টমেন্ট থেকে নিয়ে যাওয়া হয়। যেমন আমি সমাজ কল্যাণ গবেষণা ডিপার্টমেন্টে পড়ি, ইনস্টিটিউটে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো আমাদের হয়তো নেক্সট মাসে আমাদেরকে ইন্ডিয়া ট্যুরে নিয়ে যাবে। তো এটা তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়বা দেখবা অটোই ট্যুর হয়ে যাচ্ছে। সো এত পেন খাওয়ার কিছু নাই, ঠিক আছে ওকে। আর আমি যখন তোমাদের এইগুলা পড়াবো, আমি একদম ছবির মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের পড়াবো, সো কোনো পেন নাই, ঠিক আছে ওকে। তাহলে এটা আমাদের শেষ। সংবিধান হয় না ভাইয়া, সংবিধান আমি পড়াবো, আমার সংবিধান ক্লাস কইরো তারপরে বুঝবা, ঠিক আছে ওকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আমাদের শেষ। এবার আসো, এটা আমি এবার মুছে দিচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি ওকে। দেখো, স্বাধীনতা ও জাতীয় দিবস, আমরা জানি স্বাধীনতা ও জাতীয় দিবস কবে। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে বলো? 26শে মার্চ। এটা তো আমরা সবাই জানি, বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। এবং জাতীয় দিবস কিন্তু, এই স্বাধীনতা জাতীয় দিবস দুইটাই কিন্তু হচ্ছে আমাদের 26শে মার্চ। এবং বিজয় দিবস, বিজয় দিবস হচ্ছে আমাদের 16 ডিসেম্বর। বিজয় দিবস কিন্তু হচ্ছে আমাদের 16ই ডিসেম্বর, কারণ 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করি, এই জন্য এটা বিজয় দিবস। তারপর আসো জাতীয় সঙ্গীত। আচ্ছা বলো তো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা জানো না এমন কেউ নাই, মানে এটা হচ্ছে জাতীয় সঙ্গীত। এটা কে রচনা করছে আমাকে বলো দেখি। হ্যাঁ 16 ডিসেম্বর। এটা কে রচনা করছে এই জাতীয় সঙ্গীতটা? তোমাদের কাছে মনে হচ্ছে না ভাই এগুলো কি পড়াচ্ছেন, এগুলো তো আমরা সে বাচ্চাকালে পড়তেছি। একটু পরে ধীরে 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 আমরা হচ্ছে কি বলে গভীর জলে নামবো, তখন বুঝবা, ঠিক আছে। আমরা ধীরে ধীরে কি করব, গভীর জলে নামবো ওকে ওকে। সো সো ডালা বিশ্ববিদ্যালয় কোনটা আবার? ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে সাইফুর রহমান জুবায়ের, ঠিক আছে ওকে। দেখো, জাতীয় সঙ্গীত কে করছে? রবীন্দ্রনাথ ঠাকুর, রাইট। মনে রাখবা, এই যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যাই হোক, এইটার কিন্তু হচ্ছে তোমার টোটাল 25 লাইন, মনে রাখতে হবে। এই আমার সোনার বাংলা যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটার রচয়িতা এবং সুরকার দুইটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তিনি এটা হচ্ছে ভাউল সঙ্গীতে এটা লিখছেন, এবং এটা বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে করছেন। এটা এটা একটু আমাদের বিরুদ্ধে যায়, সেটা আমি তোমাদেরকে আমাদের যে লেকচার 6 সেখানে অনেক মজা করে বুঝাবো, কোনো সমস্যা নাই। তো তিনি এটা লেখার পরে তারপরে এটা আমাদেরকে জাতীয় সঙ্গীত করা হয়েছে 1972 সালে। তো সেইখানে হচ্ছে মেনলি 1972 সালে নেওয়া হয়েছিল সাংবিধানিক ভাবে, মানে জাতীয়ভাবে আর কি গৃহীত করা হয়েছিল। তো এইখানে হচ্ছে তোমার টোটাল 25 লাইন ছিল, সেখান থেকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে 10 লাইন নেওয়া হয়েছে। আর আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে সেখান থেকে মাত্র 4 লাইন বাজানো হয়। সো এগুলো আমরা ধীরে ধীরে পড়বো, কোনো সমস্যা নাই। তারপরে আসো রাষ্ট্রভাষা, আমরা জানি রাষ্ট্রভাষা বাংলা, এবং এইটাও কিন্তু সংবিধানে তোমার কয় নাম্বার অনুচ্ছেদে আছে জানো? সংবিধানের 3 নাম্বার অনুচ্ছেদে আছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। কিভাবে মনে রাখবো? দেখো আমি কিভাবে মনে রাখি। জন্মের পর আমরা মায়ের ভাষা বাংলা এভাবেই শিখি। তারপর ছোটবেলা আমরা কার্টুন দেখতে দেখতে আমরা কিন্তু একটা ভাষা শিখি, সেটা বলো দেখি। ছোটবেলা আমরা ছোটা ভীম, ডোরেমন, তারপর হচ্ছে তোমার শিবা, তারপর হচ্ছে তোমার ককরোচ, কি বলে, ওগি অ্যান্ড দ্য ককরোচ, তারপরে হচ্ছে তোমার আদালত, তারপর আহট, কি বলে সানডে হরর, এগুলা দেখতাম না? তো এগুলা কিন্তু আমরা কি দেখতাম, হিন্দিতে দেখতাম। তো অটোমেটিক আমরা হিন্দি শিখে যাই। আমরা বাংলায় যারা কথা বলি, বাংলাদেশি যারা আছি, তারা কিন্তু হিন্দি মোটামুটি আমরা সবাই পারি, অ্যাটলিস্ট বলতে না পারলেও আমরা কিন্তু বুঝি, তাই না? তোমরাও মনে হয় এগুলো দেখতে, আমি কিন্তু তোমাদের প্রজন্মেরই, আমিও কিন্তু জেনজি, ঠিক আছে। সো এই যে রাষ্ট্রভাষা বাংলা, কয়টা বললাম? বাংলা আমরা এমনি এভাবেই পারি। তারপরে ইংলিশে আমরা হিন্দি পারি। আর আরেকটা ভাষা আমাদেরকে জোর করে শেখানো হয়, সেটা কি? সেটা হচ্ছে ইংলিশ। খুব পেন, তাই না? ছোটবেলা থেকে এটা আমাদেরকে পড়ানো হয়। সো এই তিনটা আমরা মোটামুটি সবাই জানি, কম বেশি সবাই পারি। সো এইভাবে মনে রাখবা যে আমাদের রাষ্ট্রভাষা 3 নম্বর অনুচ্ছেদে আছে, শেষ। তারপরে আসো জাতীয়তা, আমরা জানি আমরা জাতি হিসেবে বাঙালি, মনে রাখবা আমরা জাতি হিসেবে বাঙালি, কিন্তু আমরা নাগরিক হিসেবে কিন্তু বাংলাদেশি, নাগরিক হিসেবে বাংলাদেশি। এটা সংবিধানের 6 নম্বরে বলা আছে। আমরা জাতি হিসেবে বাঙালি, আমরা বলি না তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তাই না? তো আমরা জাতি হিসেবে বাঙালি,
কিন্তু আমরা কিন্তু নাগরিক হিসেবে বাংলাদেশি, কারণ বাংলা তো হচ্ছে তোমার পশ্চিমবঙ্গেও আছে এবং তোমার বিহার টিহার অনেক জায়গায় আছে। সো আমরা বলবো আমরা জাতি হিসেবে বাঙালি সংবিধান অনুযায়ী, আর নাগরিক হিসেবে বাংলাদেশি। আর রাষ্ট্রধর্ম ইসলাম, এটা আমরা সবাই জানি, রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। আর এই যে দেখো স্থানীয় সময়, এইটা হচ্ছে আমাদের জিএমটি +6 আওয়ার্স। কেন? গ্রিনিচ মিন টাইম। জিএমটি মানে হচ্ছে গ্রিনিচ মিন টাইম, মানে আমরা জানি লন্ডনের একটা গ্রিনিচ একটা জায়গা আছে, সেই জায়গাটাকে পুরো পৃথিবীর একদম ঠিক মধ্য ধরা হয়, মানে মাঝখানে। সেখান থেকে ধরো আমি যদি দেখাই, কিভাবে দেখাই, এখান থেকে দেখাই, চলো। এই যে এই জায়গাটাকে হচ্ছে তোমার এই যে এই জায়গাটা হচ্ছে গ্রিনিচ, ঠিক আছে? সো এইখানকে হচ্ছে পৃথিবীর একদম মধ্য ধরা হয়। তো আমরা জানি এইখান থেকে যখন এই দিকে যাবে তখন হবে প্লাস, সময় বাড়বে, আর এই জায়গা থেকে এখানে যাবে এটা হচ্ছে মাইনাস হবে। তাহলে এইখানে যদি ধরো এখন দুপুর, এইখানে যদি ধরো এখন দুপুর 12টা বাজে, আমি যদি এখানে দেখাই, ওয়েট, এইখানে যদি এখন দুপুর 12টা বাজে, তাইলে আমাদের বাংলাদেশ এই জায়গায় অবস্থিত। তার মানে এখানে আসতে আসতে তোমার হচ্ছে 6 ঘন্টা দূরত্ব, মানে এখানে 12টা বাজলে আমাদের এখানে বাজবে 6টা, সন্ধ্যা 6টা বা বিকাল 6টা বাজবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে প্রত্যেক 1 ডিগ্রির জন্য 4 মিনিট। সেটা আমরা হচ্ছে কি করব, 4 4 16 মিনিট, এরকম অনেক কিছু আছে, এটা বুঝাইতে এখন তোমার প্রচুর সময় লাগবে। এই জন্য এটা আমাদের যখন লেকচার 1 ক্লাস হবে পেড ব্যাচে, তখন আমরা এটা পড়াবো, ঠিক আছে? সো ওইখানের জন্য এটা রেখে দিলাম। আচ্ছা, হ্যাঁ, আমাদের দেশে 6 ঘন্টা বেশি। এটা কিভাবে হয়, কিভাবে পর্যায়ক্রমে আসে, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে অঙ্ক করে করে বুঝিয়ে দিব। কারণ মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন আসে, বিশেষ করে চট্টগ্রাম আর জাহাঙ্গীরনগর। তোমরা জানো জাহাঙ্গীরনগরের কোশ্চেন গুলা একটু ট্রিকি হয়, অদ্ভুত অদ্ভুত কোশ্চেন আসে ভাই, মারাত্মক অদ্ভুত কোশ্চেন আসে। বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা প্রেডিক্ট করতে পারি যে এখান থেকে আসবে, ঠিক আছে? ওকে, সো এটা আমাদের গেল। তারপরে দেখো আমাদের আসছে যে বাংলাদেশের আয়তন কত। এইটা ভাই আমরা মানে একটা কি কোশ্চেন দিছে দেখো তো, এটা এটা একদম ইজি না। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, তাই না? বর্গ কিলোমিটার, শেষ। এইটা আর ছিটমহল সহ হচ্ছে 1,47,610 বর্গ কিলোমিটার। সেটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, ছিটমহল আমি তোমাদের লেকচার 1-এ পড়াবো। এবার দেখো তো বলছে বাংলাদেশ অবস্থিত কোথায়। তোমরা আমাকে বলো তো বাংলাদেশ এশিয়ার কোন দিকে অবস্থিত, দেখি কে পারে। এটা যারা পারবে আমি বুঝবো তারা হচ্ছে ট্যালেন্ট, এক একটা ট্যালেন্ট। এই যে ভাইয়া আপনার চোখের সমস্যা, আমার চোখের সমস্যা না, আমি চশমা পরি দেখি যে আমার চোখের সমস্যা এমন না, আমি আমার হচ্ছে একটু পাওয়ার কমে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের ডিউআইসি ব্যাচে কিন্তু এখন কম টাকায় ভর্তি চলতেছে তোমরা জানো, এবং আজকে যারা ক্লাসে থেকে ভর্তি হবা আমার ক্লাস করার পরে, তারা কিন্তু হচ্ছে একটা স্পেশাল ইয়ে পাবা, মানে হচ্ছে কোড পাবা, ঠিক আছে? তারা হচ্ছে একটা স্পেশাল কোড পাবা, ডিউআইসিইউ, হয়তো ডিউআইসিইউ বি বললে এই কোডটা লেখলে হচ্ছে তোমাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে, এবং আজকে কিন্তু দারুণ একটা ডিসকাউন্টে ভর্তি হইতে পারবা আমার ক্লাসের পরে, ঠিক আছে? ওকে, অনেকে বলছে আমি দক্ষিণে মনে হয়, অনেকে বলছে দক্ষিণে মনে হয়, দক্ষিণ দক্ষিণ বিকাল 6টা না সন্ধ্যা 6টা। এটা এক এক সময় ডিপেন্ড করে ভাই, কখনো দেখবা 5টা বাজেই সন্ধ্যা হয়ে যায়, আবার কখন দেখবা বিকাল 5টা, বিকাল 6টা হয়ে যায়, মানে সন্ধ্যা 7টা 15 মিনিটে অনেক সময় সন্ধ্যার আজান দেয়, তখন তো আবার বিকাল 6টা। সো এটা ডিপেন্ড করে। ওকে, আচ্ছা ওয়েস্ট, এটা কততম লেকচার? এটা লেকচার 1-এ আমি পড়াই নরমালি, ঠিক আছে? দেখো এই যে বাংলাদেশ কোথায় অবস্থিত, এটা কি আমাদের মুখস্থ করা দরকার আছে? কোনো দরকার নাই। এই দেখো কিভাবে আমরা পড়ব, কোথায় কোথায় কোথায়, এই যে দেখো। আচ্ছা, এইটা এই যে আমি তোমাদের জন্য এটা তৈরি করছি, দেখো এই যে এটা দেখো, আমরা দেখলাম যে এইটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। এটা কি? নিরক্ষরেখা, অর্থাৎ পৃথিবীর একদম ঠিক মাঝখানে একটা কাল্পনিক রেখা, ঠিক আছে? এবং এইটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে আমাদের 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এই যে কর্কট ক্রান্তি রেখা খুব সহজে কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা কর্কট ক্রান্তি রেখা, যেটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, ঠিক আছে? এটাকেই কর্কট ক্রান্তি রেখা বলে। তাহলে আমরা দেখতেছি, আচ্ছা এখানে সুন্দর করে বোঝা যাবে না, আমি হচ্ছে তোমাদেরকে পরেরটা দেখাই। আচ্ছা, এই যে এইখানে আমি তোমাদেরকে দুইটা জিনিস দেখাই, চলো।
এই যে এইটা আমরা দেখতেছি এটা হচ্ছে নিরক্ষরেখা, এবং এইখান দিয়ে হচ্ছে তোমার কি গেছে, এশিয়া। এইটা হচ্ছে আমাদের এশিয়া। মেনলি এই যে রাশিয়া আমরা যেটা দেখতে পাচ্ছি, এই রাশিয়াটা কিন্তু হচ্ছে তোমার ভৌগোলিকভাবে এশিয়ার মধ্যে পড়ছে, আর প্রশাসনিকভাবে কিন্তু সেটা রাশিয়াতে পড়ছে। এখন বলছে এই এশিয়ার মধ্যে বাংলাদেশ কোন এশিয়ায় অবস্থিত? এটা কি দক্ষিণ এশিয়া, না উত্তর এশিয়া, নাকি দক্ষিণ পূর্ব এশিয়া, নাকি দক্ষিণ পশ্চিম এশিয়া? এখন আমরা যদি এইটাকে একটু ভাগ করি, দেখো তো, আমরা জানি এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। তাহলে এখন তুমি বলো বাংলাদেশ কোন এশিয়াতে পড়ছে? মাত্রই কিন্তু আমি বুঝাইছি। না, তোমরা তো খুব দুষ্ট, তোমরা শেয়ার করো না। তোমরা শেয়ার করলে এতক্ষণে আমাদের 1.2 হয়ে যেত, তোমরা কিন্তু শেয়ার করতেছো না। যারা যারা শেয়ার করবা তাদের জন্য আজকে স্পেশাল দোয়া করব, তারা যেন কি বলে তাদের বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি, তাদের যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়, তারা যেন হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো থাকে, জিকে যেন সহজে তাদের মাথায় ঢুকে যায়, সবকিছু নিয়ে আজকে দোয়া করবো। সো যারা যারা আমার স্পেশাল দোয়া পাইতে চাও তারা দ্রুত শেয়ার করে দাও ক্লাসটা, ঠিক আছে? অ্যাটলিস্ট সবাই একটা করে শেয়ার করবো, আমি বেশি শেয়ার চাই না, সবাই একটা করে শেয়ার করবা। এই যে আমি তোমাদের জন্য এত কষ্ট করে স্লাইড করে তোমাদেরকে পড়াচ্ছি, এটারও তো একটা দাম আছে, তাই না? তো আমি তো কোনো টাকা পয়সা চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি তোমাদের একটু ভালোবাসা আর একটা শেয়ার। সো আমি জানি তোমরা শেয়ার করে দিবা। ওকে, সো বাংলাদেশ দক্ষিণ পূর্ব, কেউ বলছে দক্ষিণ এশিয়া, কেউ বলছে দক্ষিণ পূর্ব, কেউ, আমি জানি এখানে অনেক হয়তো মুখস্থ করে বলতেছো, কিন্তু কেন কিভাবে হইলো সেটা হয়তো অনেকেই জানো না, সেইটাই আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমি আবার বলতেছি, আমাদের ডিউ আইসিইউ ব্যাচে যদি তুমি ভর্তি হও, ভাই বিশ্বাস করো প্রত্যেকটা জিনিস এমন ভাবে ম্যাপ ধরে ধরে পড়াবো তোমার আর মুখস্থ করা লাগবে না। তুমি যদি অন্যান্য জায়গায় যাও, অন্যান্য প্ল্যাটফর্মে ভর্তি হও, দেখবা তারা তোমাকে হচ্ছে একদম স্লাইডে হচ্ছে সব লিখে সেগুলোই পড়ায় দিচ্ছে। মানে এত করে তুমি যে কিছু চিন্তা করবা সেই চিন্তা শক্তিও তোমার মধ্যে আসবে না। তাহলে তো ভাই তুমি তো বই রিডিং করতে পারো, একটা বই সাথে নিয়ে তুমি এভাবে রিডিং করতে পারো, তাহলে আর আমার কাছে কেন আসছো? কারণ আমি তোমাকে এমন জিনিসগুলো দেখাই দিব, আমি তোমাদেরকে এমন এমন তথ্যগুলো দেখাই দিব, এক একটা বইতে 1000-1220টা। এই সকল তথ্য কি তোমার লাগবে? না। তাহলে বইতে এত তথ্য দেয় কেন? যাতে করে তারা দেখাইতে পারে তাদের এখান থেকে কমন আসছে। বাট আমি তোমাদেরকে, আমি এবং তোমাদের ফাহাদ ভাইয়া, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কোর্সে পড়াই, তখন আমাদের দেখা যায় যে 30টার মধ্যে 25টা কমন চলে আসে জাস্ট 100 পেজ থেকে। তাহলে বুঝো আমরা কিভাবে পড়াই, কারণ আমরা তো বিগত 6 বছর যাবত পড়াচ্ছি সাধারণ জ্ঞান। তাহলে আমাদের তো আইডিয়া আছে যে ভাই কোন জিনিসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। তাইলে তুমি 10 ভাগের 1 ভাগ পড়াশোনা করেও আমাদের সাথে ইনশাআল্লাহ তুমি সাধারণ জ্ঞানে ভালো করবা। আর তুমি যদি সাধারণ জ্ঞানে ভালো করতে চাও, তাহলে অবশ্যই, এবং ভালো পজিশনে থাকতে চাও, তাহলে তোমাকে 30-এর মধ্যে 22+ বা অনেক ক্ষেত্রে সেটা প্রশ্ন সহজ হলে 25+ও পাইতে হইতে পারে। তো সেইটাই আমরা তোমাদেরকে শিখাই দিব। ওকে, আচ্ছা, তাহলে চলে আসো। এই যে আমরা দেখলাম এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে সাউথ, তার মানে আমরা বলতে পারি বাংলাদেশ এশিয়ার দক্ষিণে অবস্থিত। যদি আবার এটা এই জায়গায় থাকতো, এই পাশে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, কারণ আমরা জানি এটা হচ্ছে দক্ষিণ, আর এইটা যেহেতু একটু পূর্ব দিকে, তাই এইখানে হয়ে গেলে কিন্তু এটা দক্ষিণ পূর্ব এশিয়া হইতো। বাট এখন কিন্তু দক্ষিণ পূর্ব না। যেমন দেখো এই বাংলাদেশের পাশেই যে মিয়ানমার আছে, এই মিয়ানমার কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার, যেটা হচ্ছে তোমরা জানো আসিয়ান, দক্ষিণ পূর্ব এশিয়ার যে আঞ্চলিক সহযোগিতা সংস্থা, এই আসিয়ানের 11টা দেশ কিন্তু এখানে আছে, ঠিক আছে? এবং দূরপ্রাচ্যের 5টা, চীন সহ, জাপান সহ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, এগুলা কিন্তু এখানে আছে। এগুলো তোমাদের ইন্টারন্যাশনাল পার্টের ভাইরা পড়াবে, ঠিক আছে? সো আমরা বলতে পারি তাহলে বাংলাদেশ কোন এশিয়ায় অবস্থিত? বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। চলো এখানে লিখে ফেলি, বাংলাদেশ কোথায় অবস্থিত? বাংলাদেশ হচ্ছে, চলো, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত, দক্ষিণ এশিয়ায়। এটা কিন্তু পরীক্ষায় আসছিল, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এইবার বলো আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? অর্থাৎ আমরা জানি টোটাল বিশ্বে কেউ বলে 205টা, কেউ বলে 210টা, কারোর মধ্যে 217টা দেশ আছে, বাট স্বাধীন দেশ কিন্তু কয়টা? 195টা। তো এই 195টা বা সবগুলা দেশের মধ্যে আয়তনে আমরা দেখলাম 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন। এই আয়তনে বাংলাদেশ বিশ্বে কততম? দেখি কে কে পারে। ডিউ আইসিইউ ব্যাচে ভর্তি হয়েছি, ওইটা ক্লাস হবে। ওকে, কে বলছে দেখলাম জেসিকা জান্নাত বলছে ভাইয়া 94। ওকে, তারপর আর কে আছে? শোনো, এতটুকু বলতে পারি, যারা
যারা অনলাইন কোর্স করে তাদের উপর আই এডুকেশনের উপর আর নাই। তুমি প্ল্যাটফর্মে তুমি আমাদের এখানে ভর্তি হওয়ার আগে কয়েকটা জায়গায় ক্লাস করো, ক্লাস করে দেখো আই এডুকেশনের টিচাররা কিভাবে পড়ায়, আর অন্যান্য জায়গায় যারা আছে দেখবা ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরাই ক্লাস নিচ্ছে। ঠিক আছে, আমি তাদেরকে খারাপ বলছি না, বাট তোমার তো বেস্টটা দরকার, তাই না? তোমার তো একটা ভালো প্ল্যাটফর্ম দরকার। আমাদের এখানে 100-র উপরে টোটাল স্টাফ টিচার সহ। তাহলে সবাই কি করে? তোমার এই যে তুমি স্লাইডটা পড়বা, তুমি যে ক্লাসটা করতেছ, এটার পিছনে কিন্তু আমাদের 100 জন মানুষের ইফোর্ট। বুঝতে পারছো? সো এত বড় অফিসের এত ভালো সার্ভিস ইনশাআল্লাহ তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একদম সর্বোচ্চ তোমাকে প্রস্তুত করে ফেলবে। এবং তোমরা জানো প্রত্যেক বছরই আমাদের এখান থেকে কিন্তু 300-400 স্টুডেন্ট চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওকে, ষষ্ঠ, কেউ বলছে ষষ্ঠ, কেউ বলছে 94, কেউ বলছে 93। ভাই আমি 3টা শেয়ার করছি। শারিকা ইসলাম ইভা, তোমার আল্লাহ, শারিকা ইসলাম ইভাকে 3টা জামাই দিও। ওকে, তারপরে আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান আমরা জানি 94তম। 94তম। অনেক বইতে তোমরা দেখবা এটা 95তম দেওয়া, কিন্তু 95 হবে না। 95 হচ্ছে নেপালের। নেপাল বাংলাদেশের থেকে অল্প একটু ছোট, অল্প একটু ছোট, এটা মনে রাখবা। আর যদি অপশনে 94তম না থাকে, এটা কিন্তু হচ্ছে তোমার ইউএনএফপিএ এর মতে, মানে হচ্ছে পপুলেশন ফান্ড, জাতিসংঘের যে পপুলেশন ফান্ড একটা তোমার সংস্থা আছে, তাদের মতে বাংলাদেশ 94তম। অথবা 94 অপশনে না থাকলে তুমি 90তম দিবা। কততম? 90তম দিবা। ঠিক আছে, তাইলে আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 94তম। 95তম দিবা না। নেপাল যদি অপশনে 94 না থাকে, 90ও না থাকে, তখন তুমি 95 দিবা, কারণ এটা অনেকটা প্রচলিত ভুল, যেটা যারা কোশ্চেন করে তারাও জানে না। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে। তারপর আসো দক্ষিণ এশিয়ায় আয়তনে বাংলাদেশের অবস্থান। দেখো দক্ষিণ এশিয়ায়, এখানে বলছে দক্ষিণ এশিয়ায়। ঠিক আছে, সো আমি বলতে পারি এখানে এশিয়ারটাও বলতে, আচ্ছা ওকে, আচ্ছা সমস্যা নাই, নোট একজন করবে, কোনো সমস্যা নাই। এগুলো তো আমি হচ্ছে তোমাদেরকে জাস্ট আজকে একটা আইডিয়া দিচ্ছি, সো কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, সো এটা নিয়ে পেন খাওয়ার কিছু নাই। আমি এগুলো তোমাদেরকে আমাদের লেকচার শিট পাবা, আমাদের ফুল ক্লাস পাবা, এগুলো সব পাবা। দক্ষিণ এশিয়ায় আয়তনে বাংলাদেশের অবস্থান কিন্তু হচ্ছে চতুর্থ। দক্ষিণ এশিয়ায় মানে কয়টা দেশ? দক্ষিণ এশিয়া মানে হচ্ছে 8টা দেশ। 8টা দেশ কি কি? চলো আমি তোমাদেরকে এইভাবে পড়াই। বিএনপি ইজ এমবিএ। বি মানে হচ্ছে বাংলাদেশ, এন মানে হচ্ছে নেপাল, পি মানে হচ্ছে পাকিস্তান, আই মানে হচ্ছে ইন্ডিয়া, এস মানে হচ্ছে শ্রীলঙ্কা, এম মানে হচ্ছে মালদ্বীপ, বি মানে ভুটান, এ মানে আফগানিস্তান। এই 8টা দেশ মিলিয়ে কিন্তু সার্ক, যেটা হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, দক্ষিণ এশিয়ার 8টা দেশ, এই তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে আয়তনে চতুর্থ। আর মনে রাখবা এশিয়ার মধ্যে 26, এশিয়ার মধ্যে 26। এবার আসো বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করছে, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। লাস্ট, ঢাকার প্রতিপাদ স্থান কোথায়? ঢাকার প্রতিপাদ স্থান, আচ্ছা তোমাদেরকে ঢাকার প্রতিপাদ স্থানটা একটু দেখাই। এইটা তোমরা কি এইটা কেউ দেখছো? এই মুভিটা কেউ দেখছো? সুড়ঙ্গ। তোমাদেরকে আমেরিকা যাওয়ার ইচ্ছা আছে? বলো তো, কারো কি আমেরিকা যাওয়ার ইচ্ছা আছে? কারো যদি আমেরিকা যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আজকে কি করবা জানো? আজকে গিয়ে হচ্ছে তোমরা যেটা করতে পারো, যে আজকে ক্লাসের পরে তুমি যেখানে বসে আছো সেখান থেকে খোঁড়া শুরু করবা, সেখানে মাটি খোঁড়া শুরু করবা, করতে 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 যত নিচে যাইতে পারো। যদি কখনো যাইতে পারো, আল্লাহ যদি তোমাকে নেওয়ায়, তাইলে তুমি ঘুরতে করতে ঘুরতে করতে ঘুরতে করতে তারপরে যেখান দিয়ে উঠবা সেটাই আমেরিকা। সেটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকা আর কি। ঠিক আছে, দক্ষিণ আমেরিকা, যেটা হচ্ছে তোমার চিলির নিকট প্রশান্ত মহাসাগরে, অবশ্য পানির মধ্যে উঠতে পারো। তার মানে হচ্ছে তোমার এই যে সুড়ঙ্গ মুভিটা আমরা দেখছিলাম, যে সেখানে বলে যে তুমি এই গর্তটা, সুড়ঙ্গ মুভিতে দেখায় যে তুমি যদি এই গর্তটাতে ঢুকো তাহলে ঘুরতে করতে 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 আমেরিকাতে যা উঠবা। এটা জাস্ট একটা মজা। এই জিনিসটা দিয়ে আমরা কিন্তু একটা পড়া পড়তে পারি, যেটা আমাদের আর ভুলবো না। ঠিক আছে, এই যে দেখো আমরা এখানেই দেখতে পাচ্ছি যে ঢাকার প্রতিপাদ স্থান, ঢাকার প্রতিপাদ স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে ভাসছে, চিলির নিকট প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে।
অর্থাৎ এই দেখো, এইটা হচ্ছে আমাদের পৃথিবী, এইখানে হচ্ছে বাংলাদেশ, এইখানে হচ্ছে আমাদের কিউট বাংলাদেশ। এখন এইখান থেকে যদি তুমি খোঁড়া শুরু করো, যদিও যেটা জীবনে সম্ভব না, তারপরেও যদি তুমি যাইতে পারো এই অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, জীবনেও সম্ভব না। বিজ্ঞানীরা এখনো পারে নাই। বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে অনেক আইডিয়া পাইছে, বিজ্ঞানীরা মনে করো চাঁদে যাইতে পারছে, কিন্তু এই কেন্দ্রমণ্ডলে কিন্তু জীবনে যাইতে পারবে না। এটার ভিতরে এত শক্ত জিনিস। তো যদি কখনো ঘুরতে করতে পৃথিবীর অপর প্রান্তে উঠো, তাইলে উঠা দেখবা তুমি আমেরিকা চলে আসছো। এত টাকা খরচ করে আমেরিকা যাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু ডিরেক্ট আমেরিকা চলে যাবা। ওকে, হ্যাঁ, ঝাপসা দেখা যায়, শুরু করলে সরাসরি উপরে চলে যাইতে হবে। আচ্ছা, ব্রাজিল ভাইয়া টেবিলের উপর আসি, কেমনে খুঁজবো গর্ত? করতে এডমিশনের সময় শেষ। এডমিশন না ভাই, তোমার 10 জন্ম 20 জন্ম শেষ হয়ে যাবে, তাও যাইতে পারবা না, ঠিক আছে? এইটাকেই বলছে। তাইলে প্রতিপাদ মানে কি? প্রতিপাদ মানে হচ্ছে বিপরীত। মানে এই যে ম্যাপটা, তুমি এইটার এই ম্যাপের ঠিক এই জায়গাটার বিপরীত স্থান হচ্ছে এইটা, এই জায়গাটার বিপরীত স্থান হচ্ছে এইটা, এই জায়গাটার বিপরীত স্থান হচ্ছে এইটা, এটাকেই বলে প্রতিপাদ স্থান। বুঝছো? তাহলে এই জিনিস কি আর আমাদের মুখস্থ করার দরকার আছে? কোনো মুখস্থ করার দরকার নাই। ওকে, তারপর আসো, তারপরে আমরা দেখব, এই যে দেখো, তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই যে এডুকেশন আসলে কেন সেরা। আমি জাস্ট তোমাদের এই যে কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছে ন্যাশনালের, সেখানে আমি একটা ক্লাস নিছি, 4 ঘন্টার ক্লাস। সেই 4 ঘন্টার একটা ক্লাস থেকে 20টা জিকে কমন পড়ছে, যেটা এখন পর্যন্ত আর কেউ দেখাইতে পারবে না। এই যে টোটাল একটা ক্লাস থেকে 20টা প্রশ্ন কমন। সো মার্কেটে সবাই আমাকে জানে যে আমার দেখা যায় 3টা ক্লাস থেকে আমার হচ্ছে 22টা কমন পড়ে, একটা ক্লাস থেকে 20টা কমন পড়ে। আবার আমার তোমার ফাহাদ ভাইয়ার যে ইন্টারন্যাশনাল পার্ট পড়ায়, আমাদের দুইজনের মিলে দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আগে ম্যারাথন ক্লাস থেকে 25টা কমন পড়ে যায়, 24টা কমন পড়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেক বেশি কমন পড়ে, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখবা তারা টপিক কমন দেখায়। যেমন বলবে দেখো, আমি বলছি জিআই থেকে কমন আসবে, জিআই কমন আসছে। আমি বলছি তোমার হচ্ছে সংবিধান থেকে কমন আসবে, কমন আসছে। কিন্তু না, আমাদের এমন না। আমাদের একদম যেই তথ্যটা আমরা পড়াই অল্প, কিন্তু কমন আসে বেশি। কারণ এটা ভাই আমাদের অভিজ্ঞতা। আমি হচ্ছে তোমাদের আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়তাম, ঢাকা ক্যান্টনমেন্টে। তো আমরা হচ্ছে 6 জন বন্ধু একসাথে একটা বাসায় থাকতাম। সেখানে আমরা কিভাবে পড়তাম জানো? আমরা হচ্ছে সেই 6 জন বন্ধু থেকে 5 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, এবং 5 জনই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। একটা বন্ধু শুধু চান্স পায় নাই, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তারপরে সে এখন তোমার হচ্ছে দক্ষিণ কোরিয়া চলে গেছে, সেখানে পড়াশোনা করতেছে। তো এই আমরা 6 জন কিভাবে পড়তাম জানো? আমরা হচ্ছে একই বাসায় থাকতাম। আমি ধরো একটা চ্যাপ্টার পড়ছি, আমি যে একটু পর পর আরেকজনকে পিঞ্চ মারতাম, বলতো এটা কি, বলতো এটা কি। তো সে আবার যখন কিছু পড়তো, সে এসে আমাকে জিজ্ঞেস করতো, বলতো এটা কি, বলতো আমেরিকার রাজ্য কয়টা, বলতো আমেরিকার ইলেকট্রাল ভোট কয়টা, এরকম খোঁচাইতো। তো এরকম করতে করতে আমাদের মধ্যে একটা স্পিরিট চলে আসছে, ও আমার থেকে বেশি পারতেছে, তাহলে আমি পারবো না কেন? তো এইভাবে আমাদের মধ্যে একটা স্পিরিট ছিল। এইভাবে আমরা জিকে কি করতাম, আলোচনা করতাম যে আচ্ছা আমেরিকা এই যে বিষয়টা হইলো, কেন হইলো? এই যে ডোনাল্ড ট্রাম্প বা এই করলো, এটা কেন হইলো? এগুলা নিয়ে আমরা নিজেরা আলোচনা করতাম। জিকের বিষয়টাই হচ্ছে এমন। এই যে তোমরা এখানে দেখো, তুমি বাসায় যদি নিজে পড়তা, এখানে 1000 স্টুডেন্ট আছে, তুমি কিন্তু 1000 স্টুডেন্টের ক্যাপাসিটি দেখতে পাচ্ছ, কে কতটুকু পারতেছে। তুমি যে তথ্যটা পারতেছো না, সেটা কিন্তু বাকিরা পারতেছে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পাবে মাত্র 1700 জন, সেখান থেকে এখানে কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বীরা আছে। আজকের এই ক্লাস থেকেই মিনিমাম 300-400, এমনও হইতে পারে যে 1000 জনই চান্স পাবে। সো তোমাকে তোমার ক্যাপাসিটি বুঝতে হবে। কিভাবে বুঝবা ক্যাপাসিটি? এইভাবে ক্লাস করে বাকিদেরকে দেখে বুঝতে পারবা ক্যাপাসিটি। আর অবশ্যই বেশি বেশি পরীক্ষা দিবা। আমি 5 ভাবে জিকে নিজে মনে রাখতাম। সেটা প্রথমে হচ্ছে আমি ম্যাপ দেখে পড়াশোনা করতাম, আমি হচ্ছে টেকনিক দিয়ে পড়াশোনা করতাম, আমি হচ্ছে তুলনা করে পড়াশোনা করতাম, আমি হচ্ছে পরীক্ষার পরে পরীক্ষা দিতাম, মানে হচ্ছে একটা টপিক পড়ার পরে পরীক্ষা দিতাম। সো এরকম আমার বিভিন্ন স্ট্র্যাটেজি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? বিশেষ করে মহসিন স্যার ইংলিশের জন্য সেরা মেন্টর। আচ্ছা স্যার, আপনাকে আমার ভাইয়ের মতো দেখতে, যদিও আমার ভাই সাদা মুলা। আচ্ছা আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন মিলন করবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, এবার আমরা যাই পরের কোশ্চেনটা। এবার দেখো, ঢাকা বিভাগে কতটি জেলা রয়েছে? দেখি এটা কে কে পারে। ঢাকা বিভাগে কয়টা জেলা আছে দেখি বলো তো। এই ধরনের কোশ্চেন কিন্তু এই প্রশ্নটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। যে দেখো, একটু ট্রিকি না হইলে ভাই জীবনে চলা অসম্ভব, ঠিক আছে? ওই যে একটা
একটা অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখছো না, যে একটু চালাক না হলে দুনিয়ায় চলা মুশকিল, চঞ্চল চৌধুরীর। তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমাকে তো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিনিসই জানতে হবে, ঢাকার জিনিসই জানতে হবে। ভাই আপনার ফ্রেন্ডের কথা শুনে কি হয়েছে? আচ্ছা, আপনার কথা শুনে মাথা ঘুরতেছে, এখন পড়া মুখস্থ করে 3 মিনিট পর মনে থাকে না। শোনো, একটা জিনিস বলি, অনেকেই আমাকে বলে ভাইয়া জিকে পড়ি কিন্তু মনে থাকে না। ভাই যারা পড়ে তারাই তো ভুলে, যারা পড়ে না তারা কি ভুলে? ভুলে না। তাইলে আমি নিজে পুরা জিকে পড়তাম, আবার একটু পরে ভুলে যাইতাম। এই জন্য হচ্ছে তোমাকে রিভাইজ দিতে হবে। আজকে একটা জিকে টপিক পড়ছো, তুমি সেটা কালকে সকালে একবার রিভাইজ দিবা, তুমি 3 দিন পরে রিভাইজ দিবা, তারপরে 1 সপ্তাহ পরে রিভাইজ দিবা, আর ওইটা পড়ার পরে তুমি পরীক্ষা দিবা। এরকম 2 থেকে 3 বার যখন রিভাইজ দিবা, আমাদের ক্লাসগুলো যখন করবা, তখন এমনি মনে থাকবে। আরেকটা বিষয়, আমি কিভাবে পড়তাম, আমি হচ্ছে ধরো একটা টপিক পড়বো, আমি প্রথমেই তোমরা ধরে কি করে, আমি তোমাদের সাইকোলজিটা বলি, যে একটা 10 পেজের একটা টপিক তোমরা ধইরাই বিসমিল্লাহির রহমানির রহিম বইলা এই যে মুখস্থ করো, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী, এরকম কোনো কিছু করা যাবে না। এইখানে মনে করো 10টা পেজ আছে, তুমি কি করবা, প্রথমে নিবা বিসমিল্লাহ বইলা এই লাইনটা দাগাবা, যে আচ্ছা এটা কি বলছে, আমি কোনো মুখস্থ করব না, আমি শুধু লাইনটা পড়বো, আমি শুধু লাইনগুলো পড়ে যাব। আমার কাছে যেগুলো মনে হয় আমি জানি না, বা যেগুলো আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, সেইগুলো আমি সুন্দর করে একটা হাইলাইটার, একটা মার্কার দিয়ে দাগাবো। এরকম ভাবে তুমি 10 পেজ যখন পড়বা, তখন দেখবা এখানে যদি মনে করো যে 1000 ইনফরমেশন থাকে, তাহলে তুমি দেখবা তোমার মিনিমাম 50% এমন হয়তো হইতে পারে তোমার 50% তুমি আগেই জানো, 50% তুমি জানো না। তারপরে তুমি যখন দ্বিতীয়বার পড়বা, তখন কিন্তু তুমি ওই বাকি 1000 তথ্য পড়বা না, তুমি ওই শুধু 50% তথ্য পড়বা। যখন আবার রিভাইজ দিবা, তখন তুমি দেখবা তোমার পড়া কিন্তু 30%-এ চলে আসবে। আবার যখন রিভাইজ দিবা, তখন তোমার পড়া 10%-এ চলে আসবে। এইভাবে পড়াশোনা করতে হয়। পড়াশোনার অনেক স্ট্র্যাটেজি আছে, ওই একসাথে টানা মানে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ার দরকার নাই। 25 মিনিট পড়বা, 5 মিনিট রেস্ট নিবা, 25 মিনিট পড়বা, 5 মিনিট রেস্ট নিবা, তাহলে দেখবা আর বোরিং লাগবে না। এরকম সব ট্রিক্স কিন্তু আমি তোমাদের জানাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। স্যার আপনার নাম কি? আমার নাম সাইফুর রহমান জুবায়ের, ঠিক আছে। ওকে, তাহলে এটা বললাম, এটা হচ্ছে আমরা দেখলাম যে ঢাকা বিভাগে কতটা জেলা আছে। ঢাকা বিভাগে আমরা জানি সবচেয়ে বেশি জেলা কিন্তু ঢাকাতেই। সবচেয়ে বেশি জেলা কোথায়? ঢাকাতে। টোটাল 13টা জেলা আছে। এবং ঢাকার পরে আছে চট্টগ্রাম। চট্টগ্রামে কয়টা জেলা আছে? চট্টগ্রামে 11টা জেলা আছে। রংপুরে কয়টা জেলা আছে? রংপুরে 8টা জেলা আছে। তারপরে সবচেয়ে কম আছে তোমার সিলেট আর ময়মনসিংহে। সিলেট আর হচ্ছে ময়মনসিংহে, এটা মনে রাখবা, এই সিলেট আর ময়মনসিংহে আছে 4টা করে, দুইটারই 4টা করে তোমার হচ্ছে জেলা আছে। যেমন সিলেটে আছে তোমার সিলেট নিজেই একটা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এই 4টা হচ্ছে সিলেট বিভাগের 4টা জেলা। আর ময়মনসিংহে আছে, ময়মনসিংহে নিজে একটা জেলা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এই 4টা। এই যে আমি দেখো এইভাবে পড়ে ফেলছি, তোমরা একসময় এগুলো পারবা। আমার কিন্তু প্রত্যেকটা জেলার নামে মুখস্থ। কেন? কারণ আমি এগুলো পড়তে পড়তে হয়ে গেছে, সো এক সময় তোমাদেরও হয়ে যাবে। এখন তোমাদের কাছে মনে হইতে পারে আল্লাহ এত বড় সিলেবাস। ট্রাস্ট মি, তুমি যখন আমাদের লেকচার শিটগুলো পড়া শুরু করবা, বা আমাদের ক্লাসগুলো করবা, 1 বাই 1 আমাদের সাথে পড়বা, তখন আর এগুলো তোমাদের কাছে পানিবাত মনে হবে, ঠিক আছে? এরকম মনে হবে। ওকে, 5 মিনিট পরে 5 ঘন্টা হয়ে যায়। ওকে, না না, ওই এত রিল দেখা যাবে না, শুধু ক্লাস করবা। আর আমাদের ক্লাস কিন্তু আমরা ফেসবুকে নিব না। আমাদের ক্লাস এখন যেমন তুমি ফেসবুকে আসো, একটু ইচ্ছে হলে একটা মেসেজ আসলো, বান্ধবী মেসেজ দিছে, যাই একটু অ্যান্সার দিয়ে আসি, এগুলো কিন্তু হবে না, এইসব কিন্তু হবে না। তখন তখন আমরা ওয়েবসাইটে ক্লাস নিব, তুমিও ওয়েবসাইটে ক্লাস করবা। তখন তুমি চাইলে তোমার ফেসবুক আনইনস্টল করে দিবা। আমরা সবসময় একটা কথা বলি, এই এডমিশন সময় যারা এই সময়টা নষ্ট করে, এরা হচ্ছে সবচেয়ে বড় লুজার। এই জন্য আমরা আর ফেসবুকে ক্লাস নিই না, আমরা ক্লাস নিই আমাদের ওয়েবসাইটে, যাতে করে তুমি তোমার ফেসবুক অফ করে রাখতে পারো, ফেসবুক ডিএক্টিভেট করে রাখতে পারো। তুমি তোমার ফেসবুক চাইলে তোমার মেইন আইডি বন্ধ করে তুমি একটা ফেক আইডি খুলতে পারো, সেখান থেকে ক্লাস করতে পারো। আমরা এইভাবে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিই, কারণ ফেসবুক থাকলেই এখন তোমার বান্ধবী কক্সবাজার গেছে, সেখানে যায় একটা কোথাও যায় একটা হচ্ছে ছবি দিছে, কারোর সাথে ডেটে যায় ছবি দিছে, তখন তোমার মন খারাপ হবে। সো ফেসবুক বন্ধ করে রাখতে হবে, ঠিক আছে, ডিএক্টিভেট করে রাখতে হবে। ওকে, তারপরে আসো, এগুলো আমরা পড়বো। যেমন আমরা আরো কিছু পড়তে পারি, যেমন হচ্ছে বর্তমানে আমরা জানি বিভাগ আছে কয়টা, বলো তো? বর্তমানে তোমরা অ্যান্সার দিবা, বর্তমানে বিভাগ কয়টা, বর্তমানে জেলা কয়টা, বর্তমানে হচ্ছে সিটি কর্পোরেশন কয়টা, দেখি সবাই অ্যান্সার দাও।
সিটি কর্পোরেশন কয়টা? সিটি কর্পোরেশন কয়টা? তারপরে পৌরসভা কয়টা? পৌরসভা কয়টা? তারপরে থানা কয়টা? থানা কয়টা দেখি বলো, এগুলাই পরীক্ষায় আসে, দেখি অ্যান্সার করো। ভাই আমার তো ফোন নাই, কি অ্যাপবি দেখবো? আচ্ছা তাহলে তো আরো ভালো, ফোন না থাকলে তো আরো ভালো। ভাইয়া পেট বেচের ক্লাস কবে থেকে শুরু হবে? এই তো এই মাসেই শেষ হয়ে যাবে। ওকে, জেলা 64, একজন বলছো জেলা 64। ওকে, দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। আচ্ছা, বিভাগ, বিভাগ আমরা জানি বিভাগ আছে বাংলাদেশে 8টা, এবং সর্বশেষ মনে রাখবা, সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ। 2015 সালে হয়েছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার আসছিল। সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ, 2015 সালে হয়। তারপরে জেলা হচ্ছে 64টা। ও উপজেলা লিখি নাই, উপজেলা মনে রাখবা, উপজেলা কিন্তু হচ্ছে বর্তমানে কয়টা আছে? 503টা আছে। বর্তমানে উপজেলা আছে 503টা, সামনে হয়তো আরো বৃদ্ধি পাইতে পারে। উপজেলা বর্তমানে 503টা। সিটি কর্পোরেশন কয়টা? সিটি কর্পোরেশন আছে 13টা। সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটা? বগুড়া। এইটা নিয়ে এবার পরীক্ষায় আসতে পারে। অথবা এইরকমও প্রশ্ন আসতে পারে, সবচেয়ে বড় সিটি কর্পোরেশন কোনটা, সবচেয়ে ছোট সিটি কর্পোরেশন কোনটা, কোন সিটি কর্পোরেশনে সবচেয়ে বেশি মানুষ, মানে জনসংখ্যায় কোন সিটি কর্পোরেশন সবচেয়ে বৃহত্তম, জনসংখ্যায় কোন সিটি কর্পোরেশন সবচেয়ে ক্ষুদ্রতম, এগুলা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, সো যেহেতু তুমি ঢাকায় থাকবা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তাই তোমার কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন বা ঢাকা সিটি কর্পোরেশন কবে আলাদা হয়, কবে বিভক্ত হয়, এক সময় তো ঢাকা সিটি কর্পোরেশন একটাই ছিল, পরবর্তীতে উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিভক্ত হয়, এগুলো কিন্তু পড়া লাগবে এখন। ঠিক আছে, ওকে। আচ্ছা, উপজেলা 503টা, রাইট। তাহলে কি বাকি আছে? পৌরসভা। পৌরসভা হচ্ছে তোমার 330টা। পৌরসভা হচ্ছে 330টা। সর্বশেষ হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা। শ্যামনগর, সাতক্ষীরা। ঠিক আছে, হ্যাঁ। এটাকে মাহফুজা। আচ্ছা, আমি 2 জায়গার কমেন্ট পড়তেছি। ওকে, ঠিক আছে। থানা হচ্ছে, থানা কয়টা? থানা হচ্ছে 659টা। তবে এগুলা পরিবর্তনশীল, এগুলা সামনে পরিবর্তন হইতে পারে। ঠিক আছে, আমরা এই জন্য এগুলো পড়বো একদম শেষে গিয়ে। সাম্প্রতিক, সাম্প্রতিক তথ্য আমি আবারও বলি ভাইয়া, এই ভুল কেউ করবে না। সাম্প্রতিক তথ্য এখন পড়ার ভুলেও দরকার নাই, সাম্প্রতিক তথ্য পড়ার দরকার নাই। সাম্প্রতিক তথ্য আমরা একদম শেষে গিয়ে পড়বো। এখন তোমার ব্রেনে তুমি যদি একটা সাম্প্রতিক পড়ে ফেলো, তাহলে কিন্তু তোমার ব্রেনের মেমোরি মনে করো নষ্ট হয়ে গেল, সেটা মানে এটা রিজার্ভ হয়ে গেল। আমরা ফোনে যেমন একটা ছবি রাখলে একটা স্টোরেজ নষ্ট হয় না, তেমনি আমাদের ব্রেনেও কিন্তু কিছু ক্যাপাসিটি আছে। ঠিক আছে, সো এরকম ভাবে সাম্প্রতিক এখন মনে রাখার দরকার নাই, যখন যেটা দরকার সেটা আমরা পড়াই দিব। ওকে, আচ্ছা তারপর আসো। আচ্ছা, এখানে আমরা দেখছিলাম কি প্রশ্ন আসছে, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? দেখি এটার আনসার করো। আয়তনে বাংলাদেশের, না পৌরসভা 330টা ভাইয়া। ওকে, হ্যাঁ 659টা থানা, আবার অনেক জায়গায় দেখবা 642টাও, বাট আপাতত এখন পর্যন্ত আমার কাছে যে আপডেট আছে থানা 659টা। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা দেখি বলো। হ্যাঁ, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা? আমরা জানি বাংলাদেশের 64টা জেলা আছে, তার মধ্যে সবচেয়ে বড় জেলা কোনটা? এখানে তোমরা আনসার দিবা। তারপর ছোট জেলা কোনটা? ছোট জেলা কোনটা? এবার আমরা সবচেয়ে বড় বিভাগ কোনটা সেটাও জানতে পারি। বড় বিভাগ কিসে? আয়তনে, আয়তনে, আয়তনে। ঠিক আছে, আয়তনে ছোট বিভাগ। তারপরে আমরা জনসংখ্যার ক্লাসে জনসংখ্যাটাও পড়বো। ওকে, তোমরা কি অ্যান্সার দিছো? রাঙামাটি, রাঙামাটি, এই তো সবাই পারছে। তানিয়া আক্তার বলছে চট্টগ্রাম, শেখ সাইফুল ইসলাম বলছে 3-এর ডি, অর্থাৎ সে বলছে রাঙামাটি। ওকে, মনে রাখবা আয়তনের সবচেয়ে বড় জেলা কিন্তু রাঙামাটি। আর যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছিল, আয়তনের ছোট জেলা হচ্ছে তোমার কি বলে, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, আয়তনের ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। এবং আয়তনে বড় বিভাগ, আয়তনে বড় বিভাগ আর ছোট বিভাগ কোনটা বলো? দেখো, একটা হচ্ছে আয়তনে আর একটা হচ্ছে প্রশাসনিকভাবে। প্রশাসনিকভাবে বড় বিভাগ আমরা জানি ঢাকা, আর আয়তনে বড় বিভাগ কিন্তু চট্টগ্রাম। আয়তনে বড় বিভাগ চট্টগ্রাম,
আয়তনের ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহ। আর প্রশাসনিকভাবে বড় বিভাগ হচ্ছে ঢাকা, কারণ ঢাকাতে কিন্তু 13টা জেলা। প্রশাসনিকভাবে বড় বিভাগ কিন্তু হচ্ছে ঢাকা। এরকম ভাবে জনসংখ্যারও আছে, তবে সেটা আমরা জনসংখ্যার ক্লাসে যেদিন যাব তখন সেখানে পড়াবো, ঠিক আছে? ওকে, ডান। আয়তনে বাংলাদেশের বড় জেলা। ওকে, তারপরে আসো বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। বলো তো দেখি এটা পারো কিনা। এই বাংলাদেশের বিভিন্ন দিকবৃত্তিক স্থানগুলো কিন্তু আসে। তাহলে বলো তো বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটা? হ্যাঁ, ছোট নারায়ণগঞ্জ। আমরা আজকে শুধু বাংলাদেশ পরিচিতি নিয়েই পড়বো, ঠিক আছে? জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, তারপর হচ্ছে মেনলি বাংলাদেশ যেগুলা ভর্তি পরীক্ষায় আসে সেগুলোই পড়বো। ওকে, তাহলে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটা? ওকে, হ্যাঁ, ময়মনসিংহ। দেখো বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড়। এখানে তোমাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, আমি কিন্তু তোমরা জানো দিনাজপুরই বিয়ে করব। কেন বিয়ে করবো দিনাজপুরে জানো? কারণ দিনাজপুর সবচেয়ে উঁচু জেলা। আমরা জানি 2050 সালের মধ্যে বাংলাদেশ কিন্তু অনেকটা এই যে সমুদ্রের পানি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এত করে কিন্তু বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তখন কি হবে? তখন মনে করো যে এটা সবচেয়ে উঁচু এলাকা, সেখানেই তো মানুষ থাকার ট্রাই করবে। এই জন্য আমি কিন্তু দিনাজপুরে থাকার বিয়ে করার ট্রাই করবো। যেহেতু আমার জেলা চাঁদপুর, এখন দিনাজপুরে তো আর এমনি থাকতে পারবো না, একটা তো সম্পর্ক লাগবে। তো এটা হচ্ছে 37.50 মিটার এটার উচ্চতা। আর যে জায়গায় বিয়ে করবোই না সেটা হচ্ছে কিশোরগঞ্জ, কারণ কিশোরগঞ্জ হচ্ছে ভাই সবচেয়ে নিচু এলাকা, ঠিক আছে? এখানে মাত্র 9 মিটার উচ্চতা, ঠিক আছে? এই জন্য কিশোরগঞ্জে করবোই না। যাই হোক, একটু মজা করলাম, কারণ এগুলা এইভাবে যদি আমি বলি তাইলে কিন্তু তোমাদের মনে থাকবে। আমি জানি যত বেশি নেগেটিভ তত তোমাদের মনে থাকে বেশি, কারণ আমরা জানি ছোটবেলা থেকে আমাদেরকে যেটা বলে এটা খাইও না, এটা কইরো না, এটা বইলো না, আমরা সেগুলোই বেশি করে বলি। তো এই জন্য আমি তোমাদেরকে এমন ভাবে বুঝাইলাম, এখন আর তোমরা সহজে ভুলবা না। তোমরা অটোমেটিক মনে রাখবা জুবাইর ভাই বিয়ে করবে দিনাজপুরে, কারণ দিনাজপুর উঁচু জেলা। আর বিয়ে করবে না কোথায়? এই কিশোরগঞ্জে, কারণ এটা সবচেয়ে নিচু জেলা, ঠিক আছে? ওকে, ভাইয়া বিয়ে করছেন না? রে ভাই এখনো ও সরি, আমার তো 5টা বাচ্চা আছে। কেন, আমাদের দেখলে বুঝা যায় না? যদিও আমি একটা বাচ্চা। আচ্ছা, ঠিক আছে। ওকে, স্যার ভালো মতো দেখা যায় না, কেন দেখা যায় না? ওকে, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। এই দেখো, এখন আমি তোমাদেরকে এমন ট্রিক্স দেখাবো, এখন আর তোমাদের ইয়ে করা লাগবে না। চলো, আচ্ছা এটা পরে দেখাচ্ছি। এই যে দেখো তো এখানে কি দেখা যাচ্ছে? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা, এটা হচ্ছে উত্তর। এই যে জায়গাটা তোমরা যদি ম্যাপ তোমাদের কাছে থাকে তাহলে দেখবা বাংলাদেশের সবচেয়ে উত্তরের যে জেলাটা সেটা হচ্ছে পঞ্চগড়। কোথায়? সবচেয়ে উত্তরের জেলাটা হচ্ছে পঞ্চগড়। এবং পঞ্চগড় তো জেলা, উপজেলা কোনটা? উপজেলা হচ্ছে তেতুলিয়া। আর জায়গা কোনটা? জায়গা হচ্ছে জায়গিরজোত বা স্থান। এগুলা কিন্তু পরীক্ষায় আসে। বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান জায়গিরজোত, উপজেলা তেতুলিয়া, জেলা পঞ্চগড়। আর সবচেয়ে দক্ষিণের স্থান তোমার বিউপি থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ে আসে। দেখো এই যে দেখো বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান হচ্ছে এই যে জেলা হচ্ছে কক্সবাজার। সবচেয়ে দক্ষিণী যে জেলা সেটা কিন্তু হচ্ছে তোমার কক্সবাজার। তারপরে যেটা উপজেলা সেটা কিন্তু হচ্ছে টেকনাফ। আর এইখানে হচ্ছে আমরা জানি সেন্ট মার্টিন আছে, 8 বর্গ কিলোমিটার একটা দ্বীপ সেন্ট মার্টিন। আর এটার পাশে একটা ছোট্ট দ্বীপ আছে 3 বর্গ কিলোমিটার, সেটাকে বলা হয় ছেড়াদিয়া। এই ছেড়াদিয়া দ্বীপ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান। এইটা হচ্ছে বঙ্গোপসাগর। তাইলে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান হচ্ছে ছেড়াদিয়া। আর যদি ছেড়াদিয়া অপশনে না থাকে তাইলে হবে সেন্ট মার্টিন। এগুলো আমি তোমাদেরকে আরো ভালো করে ইনশাল্লাহ আমাদের মূল ক্লাসে পড়াবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ ভাইয়া পিডিএফ পাওয়া যাবে? হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, আমি পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? মোহাম্মদ ফাহাদ বলছে ভাইয়া আমিও চাঁদপুরের আস। ওকে, তাহলে আবার সবচেয়ে পশ্চিমে কি আছে? সবচেয়ে পশ্চিমে কিন্তু আছে তোমার হচ্ছে, আচ্ছা সবচেয়ে পশ্চিমে কিন্তু আছে কি? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের শিবকষা মনকষা, হ্যাঁ শিবগঞ্জ মনকষা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মনকষা। আর এই পাশে হচ্ছে তোমার আছে হচ্ছে, এটা তো পশ্চিম, এটা পূর্বতে আছে হচ্ছে তোমার কি আছে? পূর্বতে হচ্ছে বান্দরবানের আখাইনটং, বান্দরবানের থানচি উপজেলার
আখানিটং আছে। তো এই দুইটা আসে না, আসে হচ্ছে উত্তর আর হচ্ছে দক্ষিণ, এই দুইটা ভালো করে পড়বা, ঠিক আছে? এবার দেখো, এবার একটা প্রশ্ন করছে এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসছিল টেকনাফ ও তেতুলিয়া। দেখবা যখন হচ্ছে নেতারা বক্তৃতা দেয় তখন বলে ভাইয়েরা আমার, বোনেরা আমার, টেকনাফ থেকে তেতুলিয়া, তারপর রূপসা থেকে পাথুরিয়া, এই অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে মহান ব্যক্তি সাইফুর রহমান জোহের। আচ্ছা যাই হোক, মজা করলাম। তো এই টেকনাফ থেকে তেতুলিয়া কেন বলে? কারণ বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে তেতুলিয়া, আর সবচেয়ে দক্ষিণ উপজেলা হচ্ছে তেতুলিয়া, আর সবচেয়ে দক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ। এই জন্যই বলে টেকনাফ থেকে তেতুলিয়া। বুঝতে পারছো? এই টেকনাফ ও তেতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত অলরেডি আমি বলে ফেলছি। তেতুলিয়া মনে রাখবা, পঞ্চগড়ের তেঁতুল, পঞ্চগড়ের তেঁতুল মনে রাখবা, কারণ এখানে কিন্তু প্যাঁচ লাগে, এই জন্য মনে রাখবা পঞ্চগড়ের তেঁতুল মিষ্টি। আর আর হচ্ছে, তাইলে এটা মনে রাখলেই তোমার মনে থাকবে টেকনাফ হচ্ছে কক্সবাজার। তাহলে দেখো, প্রথম হচ্ছে টেকনাফ, টেকনাফ হচ্ছে আমরা জানি কক্সবাজার, কক্সবাজার কোথায়? এই যে কক্সবাজার। আর তেঁতুলিয়া হচ্ছে পঞ্চগড়ে, তাইলে উত্তর হবে এইটা, ঠিক আছে? পঞ্চগড়ের তেঁতুল, তেঁতুলিয়া। ভাইয়া আমি কোর্স নিতে চাই সহ, আমার ক্লাসের পরে একটা হচ্ছে ডিউ আইসিইউ বি, এই কোডটা ইউজ করে তোমরা কিন্তু হচ্ছে আজকে আমার ক্লাসের পরপর যদি ভর্তি হও একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবা। পেজে মেসেজ দিলেই হবে, ঠিক আছে? ওকে ভাইয়া, এই ম্যাপগুলো আমাদেরকে শীটের সাথে দিয়েন, এগুলো আমি পিডিএফ তোমাদেরকে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো, তারপরের প্রশ্নটা দেখি আমরা। সীমান্ত দৈর্ঘ্য আছে, এই যে আমি তোমাদের জন্য দেখো একটা বানাইছি। এই যে বাংলাদেশের ম্যাপটা আমরা যে দেখি, বাংলাদেশের ম্যাপটা এই যে দেখো, এইখানে আমি তোমাদেরকে একটু জিনিসটা ভালো করে শিখিয়ে দিই, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই যে দেখো আমাদের একটা কিউট বাংলাদেশ, এই যে কিউট বাংলাদেশ, এটার ম্যাপটা যদি আমি এইভাবে ধরি, এই যে দেখো এইভাবে যদি আমি ম্যাপটা ধরি ভাইয়া, তাইলে কি হবে? তাইলে হচ্ছে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ। ও সরি, চোখে আসলেই কম দেখতেছি, কি আজব। ওকে, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তো এই যে বাংলাদেশের ম্যাপ, এর এই পাশ দিয়ে কি আছে? এই পাশ দিয়ে কিন্তু ইন্ডিয়া আছে। এই পাশে কি আছে? এই পাশেও কিন্তু ইন্ডিয়া আছে। এই পাশে কি আছে? এই পাশেও কিন্তু ইন্ডিয়া আছে। আর এই পাশে কিন্তু আছে কে? মিয়ানমার আছে, মিয়ানমার। তাহলে আমরা একটু আমাদের জানা দরকার না যে টোটাল জায়গাটা আমাদের কত, এটা তো আমাদের একটু জানা দরকার। তাহলে দেখো, এই পুরোটা যদি আমরা ধরি, এই পুরা ম্যাপটা যদি ধরি, এই পুরা আয়তনটা, বাংলাদেশের আয়তনটা হচ্ছে তোমার, এই পুরোটা যদি আমরা ধরি, এই পুরোটা, তাইলে হবে, এই পুরোটা হবে হচ্ছে তোমার 5138 কিলোমিটার। কত? 5138 কিলোমিটার। এইবার আমি যদি এই যে তোমার হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া এবং হচ্ছে এই মিয়ানমার, এই স্থল, শুধু স্থল ধরি, জল না ধরি, এই জল যদি না ধরি, এটা তো আমরা জানি জল, শুধু স্থল ধরলে হবে 4427। কত? 4427 বর্গ কিলোমিটার, মানে শুধু স্থলপথ। আর জলপথ হচ্ছে তোমার এইখানে, আমি যদি লিখি, এই জলপথ হচ্ছে তোমার এইখান থেকে তোমার হচ্ছে এইখানে, হ্যাঁ, এইখানে হচ্ছে 711 কিলোমিটার। তাহলে এবার তুমি এই, আর হচ্ছে ইন্ডিয়ার সাথে, শুধু ইন্ডিয়ার সাথে হচ্ছে তোমার 4156 কিলোমিটার। আর মিয়ানমারের সাথে আছে হচ্ছে তোমার 271 বা 280 কিলোমিটার। তাহলে এইবার তুমি সবগুলা যোগ দাও, ঠিক আছে? এইবার আমি তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই দেখো, আমাদের পুরো বাংলাদেশের মোট সীমান্ত হচ্ছে 5138 কিলোমিটার। এইবার এই সীমান্তকে যদি আমি স্থলপথ আর জলপথে ভাগ করি, তাইলে স্থলসীমায় আমি পাচ্ছি 4427, আর জলসীমায় পাচ্ছি 711 কিলোমিটার, যেটা আমার বঙ্গোপসাগরে। এবার এই স্থলপথে তো আমরা জানি বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমান্ত আছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। তাহলে ভারতের সাথে আছে 4156 আর মিয়ানমারের সাথে আছে 271। বুঝতে পারছো? এগুলা মাঝে মাঝে আসে যে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কত, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কত, সমুদ্রপথে বাংলাদেশের তটরেখার দৈর্ঘ্য কত, 711 কিলোমিটার। এইগুলাই আমি তোমাদেরকে এখানে পড়াচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা এইবার আমি একটু, ওকে, এইটা আমাদের গেল। তারপরে হচ্ছে এইটা তোমরা অ্যান্সার করো,
লালবাগ কেল্লার আদি নাম কি? দেখি এটা কে পারে। কারণ লালবাগ যেহেতু ঢাকায়, তাই এটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্ন আসছিল। তোমরা কেউ লালবাগে গেছো? লালবাগ ওই যে পরিবিবির মাজার আছে, শায়েস্তা খান যেটা করছিল। তাহলে এবার বলো লালবাগ কেল্লার আদি নাম কি? দেখি কে কে পারো। আর এইখন এখন আমি একটু দেখবো তোমরা কয়জন শেয়ার করছো। আমি একটু দেখবো, দাঁড়াও তোমাদের একটু আমল নামাটা দেখি। তোমাদের জন্য যে আমি এত কষ্ট করলাম, তোমরা আমার জন্য আদৌ কি করছো সেটা আমি একটু দেখি। তোমরা এটার অ্যান্সার করো। বইয়ে আছে, কি বই আছে? হায় হায়, মাত্র 130টা শেয়ার! আস্তাগফিরুল্লাহ। তোমরা এটা কি করছো? মাত্র 130 জন শেয়ার দিছো। মানে আমি এখানে প্রায় 750 স্টুডেন্ট আছে, আর মাত্র 137টা শেয়ার। হতাশ হতাশ হইলাম আমি। যদি তোমরা আমাকে আজকে মোটিভেট করতে পারো, তাহলে কিন্তু পরে আমার কিন্তু আরো 5টা ক্লাস আছে। সেই 5টা ক্লাস কিন্তু আমি ভালো করে পড়াবো। আর তোমরা যদি আমাকে হচ্ছে মোটিভেট করতে না পারো, সবাই যদি অন্তত একটা করে শেয়ার না দাও, তাহলে কিন্তু নেক্সট ক্লাসে আমার মোটিভেশন আর পাবা না। তারপর সব ভুল পড়াবো, সব ভুল পড়াই দিব তোমাদেরকে। ঠিক আছে? সো যারা যারা আমাকে মোটিভেট রাখতে চাও, কারণ আমি যদি মোটিভেটেড থাকি তাহলে কিন্তু তোমাদের ভালো পড়াবো, আর মোটিভেটেড না হলে কিন্তু খারাপ পড়াবো। সো যারা আমাকে মোটিভেট দেখতে চাও, তাইলে তোমাদেরকে কিন্তু একটা করে শেয়ার করতে হবে। ঠিক আছে? ওকে, আমি জানি তোমরা শেয়ার করে দিবা। অ্যাটলিস্ট 500 শেয়ার তোমরা করবা। সবাই একটা করে শেয়ার করলেও 500 শেয়ার হবে। দেখো লালবাগ কেল্লার আদি নাম কি? বাবরের দুর্গ, হুমায়ুনের দুর্গ, আওরঙ্গাবাদ দুর্গ, আকবরের দুর্গ। এটা আমরা কি পাইছি দেখি। স্যার উত্তর সব হবে। আরে ভাই, প্রশ্নের মধ্যেই তো উত্তর আছে, তারপরে তোমরা কেন পারো না? এই যে দেখো, প্রশ্নের মধ্যে উত্তর আছে। এত সহজ যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে, তাও তোমরা পারো না। ঠিক আছে? ওকে, হ্যাঁ, তাহলে উত্তর হবে, হ্যাঁ হ্যাঁ সব ভুল বরাবর। তাহলে উত্তর হবে আওরঙ্গাবাদ দুর্গ। ঠিক আছে? লালবাগ কেল্লার, এই লালবাগ কেল্লা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে, কারণ এটা ঢাকায়, ঢাকায় তো এই জন্য এটা অনেক বেশি আসে। এটা নিয়ে আমি পড়াবো তোমাদেরকে। শায়েস্তা খান এটা নির্মাণ করছে, তারপর হচ্ছে এখানে পরিবিবির মাজার আছে, তারপর এটা নিয়ে আরো অনেক ইতিহাস আছে, সেগুলো আমি পড়াবো। গন্ডোয়ানা ল্যান্ড কোন স্থানের পূর্ব নাম? গন্ডোয়ানা ল্যান্ড, দেখি এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এই পুরাতন নাম, দেখি এটা কে কে পারে। আমি দিছি ভাইয়া। ওকে, ট্যুরে আসি। বাহ, ট্যুরে থেকেও ক্লাস করতেছে। স্যার শেয়ার কিভাবে করব? কি বলে শেয়ার কিভাবে করব জানো না? গন্ডোয়ানা ল্যান্ড কোন স্থানের পূর্ব নাম? দেখি কে কে পারে, দ্রুত। ডান ডান। দিনাজপুর দিনাজপুর দিনাজপুর। আমি শেয়ার করেছি। ওকে, আহ এত লেট কেন এখানে? আচ্ছা, এখানে লেট। হ্যাঁ, দিনাজপুর, রাইট। তাহলে গন্ডোয়ানা ল্যান্ড হচ্ছে দিনাজপুর। আর এই যে বাগেরহাট, বাগেরহাট হচ্ছে তোমার খলিফাত, এটাকে খলিফাতাবাদও বলে, আবার খলিফাবাদও বলে, আবার খলিফাত ই আবাদও বলে। ঠিক আছে? আবার যশোরও কিন্তু, মনে রাখবা, যশোরও কিন্তু খলিফাতাবাদ, যশোরও কিন্তু খলিফাতাবাদ বলা হয়। এগুলা প্রাচীন নাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরীক্ষায় আসে। কক্সবাজার হচ্ছে পালঙ্কি বা পালঙ্কিও বলে, পালকিংও বলে। ঠিক আছে? নোয়াখালী হচ্ছে দুইটা আছে নোয়াখালীর, সুধারাম, সুধারাম, তারপর আরেকটা হচ্ছে ভুলুয়া। দুইটাই নোয়াখালীর পূর্ব নাম এবং দুইটাই পরীক্ষায় আসে। তারপরে দিনাজপুর তো দেখাইলাম, গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে? এগুলা কিন্তু পরীক্ষায় আসে। আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, যারা যারা শেয়ার করবা তাদেরকেই পিডিএফটা দিব। যারা যারা শেয়ার করবা তারাই তারাই হচ্ছে পেজে চাইলে পিডিএফ পাবা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, তারপরে আসো, তারপরের কোশ্চেনটা আমরা দেখি। কুমিল্লার পূর্ব নাম কি? ভাই এটা মনে হয় সবাই জানে। কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লার পূর্ব নাম, এই কুমিল্লা কিন্তু এক সময় আমাদের এই কুমিল্লার পাশে যে হচ্ছে বাংলাদেশের পাশে একটা রাজ্য আছে সেভেন সিস্টার্স এর। সেভেন সিস্টার্স আমি আজকে পড়াই নাই তোমাদেরকে, সামনে পড়াবো। তো এই সেভেন সিস্টার্স এর একটা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কুমিল্লা। দেখি এটা কে কে পারে। ভাইয়া বাসা বাগেরহাট। ওকে, আচ্ছা এখানে কি কমেন্ট করছে? ভাইয়া টেহা পয়সা নাই কা, ফ্রি ক্লাস করি, পরীক্ষা দিব, যেখানে ফ্রি ক্লাস সেখানে হল আছে।
আচ্ছা, আমাদের অনেক ফ্রি ক্লাস করে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পায়, আমাদেরকে বলে। সো ভাই আল্লাহ ভরসা, দেখা যাবে কি হয়। ঠিক আছে, কুমিল্লার পূর্ব নাম কি বলো? ওকে, ত্রিপুরা ত্রিপুরা ত্রিপুরা, পালঙ্কি। ওকে, তাহলে দেখো কুমিল্লার পূর্ব নাম হচ্ছে তোমার কিন্তু ত্রিপুরা। আর এই যে সুবর্ণগ্রাম, সুবর্ণগ্রাম কিন্তু হচ্ছে সোনারগাঁওয়ের পূর্ব নাম। তোমরা কি জানো এই যে সোনারগাঁও, এটা কিন্তু এক সময় রাজধানী ছিল বাংলার। কে করছে? ঈসা খা। ঈসা খার যে বিবি ছিল, মানে বউ ছিল, তার বউয়ের নাম ছিল সোনা বিবি। আর তিনি তার বউকে অনেক ভালোবাসতেন, এই জন্য তার বউয়ের নামে একটা জায়গার নাম করে দিছে সোনারগাঁও। দেখছো, মানে তোমরা তো মেয়েরা শুধু বলো ছেলেরা তোমাদেরকে ভালোবাসে না, কিন্তু দেখো কত কি করে ফেলে। তারপরে যে বেবিলনের যে সপ্তম আশ্চর্যের মধ্যে একটা বেবিলনের ঝুলন্ত উদ্যান, সেটাও কিন্তু এক রাজা তার বিবি তার ওয়াইফকে খুশি করার জন্য করছে। তারপর তাজমহল দেখো, তাজমহলও কি করছে সম্রাট, সম্রাট হচ্ছে শাহজাহান কি করছে, তার যে ওয়াইফ তা তোমার হচ্ছে মমতাজ, তাকে খুশি করার জন্য সেই মমতাজ করছে, মানে তাজমহল করছে। তারপরে তোমরা বলো ছেলেরা মেয়েদের জন্য কি করে। যাই হোক, সুদারাম, সুদারাম আমরা জানি নোয়াখালী, সুদারাম হচ্ছে নোয়াখালী। তারপরে আসো নাসিরাবাদ, নাসিরাবাদ হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহ। আরেকটা আছে সেটা হচ্ছে তোমার কি বলে জামালপুর, সিংহজনি, জামালপুর, জামালপুর সেটা হচ্ছে সিংহজনি। এটা একবার একটা পরীক্ষায় আসছিল, সিংহজনি। ঠিক আছে, ওকে, ডান। আগে ছেলেরা ভালোবাসতো, এখন কি বাসে না? মেঘবালিকা বলছে আগে ছেলেরা ভালোবাসতো। আচ্ছা, এইসব ভালোবাসাবাসি এইসব কিন্তু হারাম। সো আমরা যদিও মজা করি, বাট এসব কিন্তু করা যাবে না। আর এখন তো ভুলেও করা যাবে না। এখন যদি কেউ প্রেমে পড়ো, আর আমি প্রায় দেখি যে এখানে এসে একজন আরেকজনকে রিপ্লাই দেয়, এইসব কিন্তু করা যাবে না। এইসব যদি করো তাইলে আর বাবা চান্স পাওয়া লাগবে না, তাইলে শেষ। অনেকে নতুন নতুন ঢাকায় আসে, এখন এখন দেখবা তোমাদের অনেক বন্ধু বান্ধব নতুন নতুন ঢাকায় আসবে, ঢাকার যে মানে লাল বাতি নীল বাতি দেখা তাদের মাথায় মনে করে যে তারা পুরো উড়বে। তারপরে কোচিং এ যাবে, কোচিং এ যায় মনে করো যে একটা সুন্দর মেয়ে দেখবে অথবা একটা সুন্দর ছেলে দেখবে, শেষ, এই শেষ, এদের অধপতন এখান থেকেই শুরু। এই জন্য আমাদের এই অনলাইন ক্লাসটা এইখান দিয়েই ভালো। তুমি নিজের বাসায় থাকবা, নিজের বাসায় থেকে নিজের বাবা মায়ের হাতে মানে মায়ের হাতে রান্না খাবা, নিজের বাসায় থাকবা, তারপর হচ্ছে সবকিছু সুন্দর মতো চলবে, তুমি ভাই চান্স পাবা। আমাদের ক্লাস করলে ইনশাল্লাহ এনাফ। আর অনেকে এখন ঢাকায় এসে কি করবে জানো, এদের হোস্টেলে থাকবে, হোস্টেলে ছোট্ট একটা জায়গায় থাকবে, এদের খাওয়ার সমস্যা হবে, খাবার তো খাইতেই পারবে না। আমার কথা বিশ্বাস না হলে তোমার যারা বন্ধু বান্ধবী ঢাকায় আসে তাদের কাছ থেকে খোঁজ নিও, খাবার খাই মুখেই দিতে পারবে না। থাকার যে জায়গা দিবে, একটা রুমে থাকতে দিবে 4-5 জন রে, গাদাগাদি করে থাকা লাগে। খাওয়ার ঠিক নাই, থাকার ঠিক নাই, কোচিং এ দৌড়াদৌড়ি। কোচিং এ মনে করো যে একদিনে আইসা টিচার 3টা লেকচার পড়াই দিবে, আর আমরা একটা লেকচার পড়াবো 4 দিন, 3 দিন। তাহলে বুঝো, আমাদের এখানে পড়বা মাত্র 4,000 টাকায়, আর তুমি যদি হচ্ছে ইয়েতে পড়ো, কোচিং এ পড়ো, সেখানে 14,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত নেয়। তাহলে এবার বুঝো তুমি কি করবা। ঠিক আছে, ওকে। তারপরে আসো আমরা পরের কোশ্চেনটা দেখি। বরিশালের প্রাচীন নাম কি? বরিশাল, বরিশালের কেউ আসো? তোমরা যদি না পারো খবর আছে, দেখি। স্যার আমি কালো, আমার কেউ পছন্দ করে না। তুমি জগতের আলো ভাই, কালো মানুষই ভালো। আর একটা জিনিস আছে, আমরা দেখছি যে খোদা তাআলা হচ্ছে যারা কালো ছেলে তাদেরকে হচ্ছে ক্ষতিপূরণ হিসেবে তাদেরকে সুন্দরী বউ দেয়, আর যারা সুন্দরী বউ তারা ভাই কালো ছেলে। এই যেমন আমি কালো ছেলে, এজন্য আমি আশায় আছি যে আমি একটা সুন্দরী বউ পাবো। ঠিক আছে, এখন অনেক আছে নোয়াখালীরা, তারা এসে কোশ্চেন করবে ভাইয়া তাহলে আমরা তারা শ্যামলা আমরা কি পাবো? ভাই তুই শ্যামলা বই পাবি বা শ্যামলা জামাই পাবা, সমস্যা নাই। ঠিক আছে, এই জন্য আমরা কালো ছেলে বা কালো মেয়েরা আমরা একটু আশাহত হই না, ক্ষতিপূরণ হিসেবে আমরা একটা সুন্দরী বউ বা জামাই পাবো, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। জালালাবাদ, আমি বলছি বরিশালের বাসির নাম কি? একজনে বলে জালালাবাদ। আচ্ছা, খুব সুন্দর। চন্দ্রদ্বীপ, কে বলছে? মারিয়া আক্তার। নিশা ইসলাম বলছে চন্দ্রদ্বীপ। বরিশাল্লা মনুরা, তোমরা কই? বরিশাল্লা মনুরা, ওকে। বরিশালের প্রাচীন নাম এই যে জালালাবাদ, জালালাবাদ বা হচ্ছে শ্রীহট্ট, মনে রাখবা। জালালাবাদ বা হচ্ছে শ্রীহট্ট, এটা হচ্ছে সিলেটের পূর্ব নাম, এটা হচ্ছে সিলেটের পূর্ব নাম। ঠিক আছে, চন্দ্রদ্বীপ এটা হচ্ছে বরিশাল, বরিশাল। নদী নদী কি জানি, ধান নদী খাল, এই তিনে বরিশাল। মেবি শস্য ভান্ডার, এই বরিশালকে কিন্তু শস্য ভান্ডার বলা হয়, বাংলা শস্য ভান্ডার। ভুলুয়া,
এটাও কিন্তু নোয়াখালী, সুদারাম ভুলুয়া, এটা আমি অলরেডি পড়াইছি, সুদারাম ভুলুয়া, এটা হচ্ছে নোয়াখালী, এটা লিখে দেই নোয়াখালী, ঠিক আছে, নোয়াখালী। ওকে, আচ্ছা, তারপরে আসো, নোয়াখালীর পূর্ব নাম কি পড়াই দিছি, এই যে সুদারাম ভুলুয়া, এটা তো আমি লেখাইছি, সুদারাম বা হচ্ছে ভুলুয়া, এগুলো হচ্ছে নোয়াখালীর পূর্ব নাম। আর এই যে পূর্বাশা বা এটার আরেকটা আছে নিউমর, সরি, এই যে পূর্বাশা বা হচ্ছে নিউমর, এইটা কিসের পূর্ব নাম জানো? এইটা কিন্তু পরীক্ষায় আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নিউমর। এটা হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে একটা মজার ব্যাপার আছে, এটা হচ্ছে তোমার সাতক্ষীরায়, এটা হচ্ছে তোমার সাতক্ষীরায়। তো এটা যখন উঠছিল, একটা বঙ্গোপসাগরের বুকে এটা উঠছিল একটা দ্বীপ, তো এটা উঠার পরে তোমার ভারত জোর করে এটা নিয়ে নিছিল, পরে এরশাদ মামলাও করছিল, যাই হোক, পরে যখন ভারতের জোর করে নিয়ে গেছে 2010 সালে এটা আবার ডুবে গেছে, এখন ভারতও পায় নাই, আমরাও পাই নাই। ভালো হয়েছে না? এটাই তো, তুমি যখন কারো থেকে কোনো কিছু জোর করে নিবা, তখন কিন্তু মাথায় রাখো যে আল্লাহ কিন্তু আছে, আল্লাহ দেখতেছে। আচ্ছা, নাসিরাবাদ, সুজানগর, এগুলা লাগবে না। ওকে, ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি, ভাই এগুলো তোমরা পারবা, তো এগুলো আমরা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। এবার আসো আরেকটা প্রশ্ন, উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? এইটা তোমরা কে অ্যান্সার করতে পারবো আমি দেখবো। এইবার আমরা একটু সমুদ্রে চলে গেছি, এতক্ষণ আমরা বাংলাদেশের স্থলে ছিলাম, এখন আমরা সমুদ্রে চলে গেছি। এই দেখো, 1 নটিক্যাল মাইল সমান কত, এটা আগে জানতে হবে। 1 নটিক্যাল মাইল, মনে রাখবা, 1 নটিক্যাল মাইল সমান সমান 1.853 কিলোমিটার, ঠিক আছে। দেখি এখন তোমরা এটা কে কে পারো, দেখি অ্যান্সার করো। 722 জন আছে আমাদের সাথে। হ্যাঁ, দক্ষিণ তালপট্টি, পূর্বাশা বা নিয়মর। মনুরা কেমন আছো? দুর্জয় সমাদ্দার আমাদের সাথে আছে। সিনথিয়া বিনতে সৃষ্টি বলছে 200, ইসরাত জাহান বলছে 200, মাফিজ মাফিজ আল মাহি বলছে 200। মেবি, মেবি বললে হবে না, পরীক্ষার খাতায় অপশনের পাশে লিখে দিও মেবি, তখন কিন্তু নাম্বারটাও দিবে মেবি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে, এখন ভুল করলেও কোনো সমস্যা নাই, আমার ক্লাসের পরে যাতে ভুল না হয়, ঠিক আছে। দেখো এটা কি বলছে ভাইয়া, অর্থনৈতিক। এই যে নটিক্যাল মাইলগুলা, চলো আমি তোমাদের মুখস্থ করবো না, আমি আবারও বলি, আমি কিন্তু মুখস্থ মাস্টার না, আমি হচ্ছে প্র্যাকটিক্যাল মাস্টার, আমি সব প্র্যাকটিক্যালি দেখাই। এই দেখো করে, এই যে আমরা এখন বঙ্গোপসাগরে চলে আসছি, এই যে এবার হবে আসল খেলা, চলো একটু খেলি আমরা। এই হচ্ছে আমাদের কিউট বাংলাদেশের কিউট উপকূলীয় এলাকা। তোমরা জানো বাংলাদেশে 19টা উপকূলীয় জেলা আছে, চাইলে লিখে রাখতে পারো, বাংলাদেশে 19টা উপকূলীয় জেলা আছে, ঠিক আছে। তো জিনিস যেটা হইছে, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে এই হচ্ছে তোমার 12 নটিক্যাল মাইল, আমি সংক্ষেপে লিখতেছি 12 নটিক্যাল মাইল, এটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা, এটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। মানে হচ্ছে ভাই, তুমি তুমি কি করবা, তুমি মনে করো এই এলাকাটা বাংলাদেশ চাইলে এখানে যে পানি আছে, পানির মধ্যে মনে করো মাটি টাটিতে ভরাই ফেলতে পারবে, কোনো সমস্যা নাই। তুমি চাইলে এটা ভরাট করতে পারবা, তুমি চাইলে এখানের যত মাছ, যত হচ্ছে তোমার কি বলে, এখানে গ্যাস, কয়লা, বিদ্যুৎ যা কিছু আছে সব তুমি একলা খাইতে পারবা বাংলাদেশ, কোনো সমস্যা নাই। তারপরে আসো, এই যে 200 নটিক্যাল মাইল, এই 200 নটিক্যাল মাইল হচ্ছে অর্থনৈতিক। এইটার মানে হচ্ছে এইখান থেকে তুমি শুধু অর্থনৈতিক সম্পর্ক করতে পারবা, মানে এতটুকুর মধ্যে তুমি শুধু হচ্ছে এখানের পানি ইউজ করতে পারবা। অন্য কোনো দেশ তোমার এখানে এসে মাছ ধরলে তোমাকে ট্যাক্স দিতে হবে বা তোমার হচ্ছে অনুমতি নিতে হবে। তারপর এখানে নিচে যেই গ্যাস বা গ্যাস সহ খনিজ তেল আছে সেগুলো শুধু তুমি উত্তোলন করতে পারবা। এখানে যদি অন্য কোনো দেশ থেকে ভাইসা কোনো কিছু চলে আসে, সেটাও তুমি নিয়ে নিতে পারবা। এটা হচ্ছে শুধু এখানে তুমি অর্থনৈতিক, বাট তুমি এটা ভরাট করতে পারবে না, শুধু অর্থনৈতিক সম্পর্ক। আর এই যে এতটুকু, এটা হচ্ছে মহীসোপান, মানে তুমি হচ্ছে এতটুকু পর্যন্ত তোমার আন্ডারে থাকবে, এর মধ্যে অন্য কোনো দেশ এসে বাগড়া দিতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে মহীসোপান 354। নর্মালি একটা দেশে 350 নটিক্যাল মাইল পায়, কিন্তু আমরা বাংলাদেশে একটু ভাগ্যবান না, এজন্য আমরা এক্সট্রা করে আরো 4 পাইছি। তুমি যদি কক্সবাজারে যাও, কক্সবাজারে কি গেলে কি তুমি পুকুরের মতো নামলে কি ডুবা যাও? না, ডুবো না। তখন কি হয়, তুমি কিন্তু ধীরে 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 হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত যাইতে পারো, এবং একটা সময় রেড ফ্ল্যাগ থাকে, সেটা আমি একটু পরে দেখাবো, ঠিক আছে। তো এই জন্য 12 নটিক্যাল মাইল রাজনৈতিক, এটা তুমি যেমনি ইচ্ছা তেমনি কাজ করতে পারবা। এই জন্য আমি এটাকে বলি নিজের বউয়ের মতো, মানে এটা তোমার বউ,
তুমি চাইলে আদর সোহাগ বা হচ্ছে যাই ইচ্ছা তুমি বউয়ের সাথে করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু এইটা হচ্ছে তোমার অর্থনৈতিক, মানে তোমার পাশের পাশের ভাবি, এখানে তুমি কিন্তু যা ইচ্ছা তা করতে পারবা না। এখানে তুমি কি করতে পারবা, এখানে হাইস্ট তুমি তার সাথে তার জামাই যদি বিদেশ থাকে তাইলে তুমি হচ্ছে ভাবির সাথে টাকা পয়সা ধার নিতে পারবা। এখানে শুধু অর্থনৈতিক সম্পর্ক করতে পারবা, অন্য কিছু পারবা না। আর এই তো এটাই, এটা হচ্ছে মানে ট্রিক্স, কেউ আবার অন্য কিছু পাইবো না। তো এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। এখন আসো, এই এখন আমি যে তোমাদেরকে এটা দেখাইলাম, এখন ধরো আমরা হচ্ছে এখান থেকে এতটুকু পাইলাম। এখন ইন্ডিয়া কি বলতে পারে না, না ভাই আমিও তো এখান দিয়ে পাই। মিয়ানমার কি বলতে পারে না, না ভাই আমিও তো এখান দিয়ে পাই। বলতে পারে কি পারে না? পারে তো, কারণ আমার যেমন এই জায়গায় রাইট আছে তাদেরও তো এমনি রাইট আছে। এইটা নিয়েই হচ্ছে এই মিয়ানমার আর হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের একটা ক্যাচাল লাগছিল, বুঝছো, একটা ক্যাচাল লাগছিল। পরে আমরা এটা নিয়ে মামলা দিছি। 2012 সালে আমরা মিয়ানমারের সাথে জিতছি। কোন আদালতে? ইটলস। ইটলস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, যেটা হচ্ছে তোমার জার্মানির হামবুর্গে অবস্থিত এই আদালতটা। এটা পরীক্ষায় আসে ইটলস। এটা হচ্ছে তোমার আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আদালত ইটলস। এটা হচ্ছে তোমার জার্মানির হামবুর্গে অবস্থিত, সেখান থেকে আমরা জিতে আসছি। তারপর এই যে ইন্ডিয়ার সাথে আমরা 2014 সালে একটা মামলা করছি, এটা করছি 2012 সালে মিয়ানমারের সাথে। আর ইন্ডিয়ার সাথে করছি 2014 সালে পিসিএ, মানে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, মানে হচ্ছে স্থায়ী সালিসি আদালত। সেখানে আমরা, এটা হচ্ছে তোমার নেদারল্যান্ডের হেগে। তো আমার বাপ একবার আমার ছোটবেলায় বলছিল যে তুমি হচ্ছে কি তুমি হচ্ছে যে জাতিসংঘের মহাসচিব বন থেকে হেগে এলেন। এখন আমি ক্লাস 1-এ পড়ি, আমি একটা বাচ্চা বলো, মানে আমার এইগুলো বলতেছে, আমি কি বুঝি বলো? তো আমি তো বিষয়টা কোনো তো সমাধান করতে পারতাছি না, কোনোভাবেই সমাধান করতে পারতাছি না। পরে আমাকে বুঝাইলো যে বন হচ্ছে জার্মানির একটা জায়গা আর হেগ হচ্ছে নেদারল্যান্ডের একটা জায়গা। তো তখনকার সময় এই জাতিসংঘের মহাসচিব বন থেকে হেগে আসছে। তো সাধারণ আমি ক্লাস 1-এ পড়ি, আমি আর কি ভাববো বলো? যাও, তুমি যেটা ভাবছো আমি ওটাই ভাবছি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো তাদের সাথে আমরা 2014 সালে জিতলাম। তারপর আমরা টোটাল 1,18,000-এর মতো একটা বিশাল একটা সমুদ্র পাইলাম, আয়তন পাইলাম, যেটা বাংলাদেশের সমান আরো একটা বাংলাদেশ। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ভাইয়া এমন বৃষ্টি হচ্ছে যে কথাই শুনতে পারছি না, এত বৃষ্টি। ওকে ভাইয়া, আপনার কথা শুনে আমার আম্মু হাসতেছে। এই রে ভাই, এই জন্যে বলি আমার ক্লাসের সময়, এটা আমার প্রিভিয়াস স্টুডেন্ট সবাই জানে যে আমার ক্লাসের সময় হেডফোন ম্যান্ডাটরি ভাই। কারণ আমি কিন্তু শুধু সাধারণ জ্ঞান পড়াই না, আমি বায়োলজিও পড়াই। সো মানে সব পড়াই আমি। সো হেডফোন অবশ্যই লাগবে, ঠিক আছে, হেডফোন মাস্ট লাগবে। ভাইয়া লেখাগুলো আর একটু স্পষ্ট হলে, আমি তো এগুলো আবার পড়াবো আমাদের। এখন তো তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি ভাই, এখন তোমাদেরকে যুদ্ধ সম্পর্কে জানাইতেছি। যুদ্ধে তো নামাবো যখন আমাদের পেট বেশ, তখন তোমাদেরকে যুদ্ধে নামাবো। এখন তো তোমরা যুদ্ধ করবা না, আগে যুদ্ধের স্থান কেমন, যুদ্ধের কলা কৌশল কেমন সেটা জানো। আজকে তোমরা হচ্ছে তোমাদেরকে যা জানাইতেছি, তোমরা শুধু জানো, কয়দিন পরে যখন পেট বেস ক্লাস শুরু হবে তখন আসল খেলা শুরু হবে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তো এখানে আমরা জিতলাম। এবার এই যে দেখো, এবার এই যে এইখানে আরো একটা জিনিস আছে, দেখো তো। এই হচ্ছে, তুমি সমুদ্রের নিচে যদি যাও তুমি পাঁচ ধরনের ভূমিরূপ দেখবা। কয় ধরনের? 5 ধরনের। এই দেখো, তুমি যখন, এইটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, মনে করো তুমি কক্সবাজার আসছো, তোমার বন্ধু বান্ধবী যেই আছে তার সাথে আসছো। আসার পরে তুমি কিন্তু এখান থেকে ধীরে ধীরে হাঁটতে 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 এখানে যাবা। অল্প একটু ডুববা, পুরোপুরি কিন্তু ডুববা না। তারপরে একটা সময় জায়গায় দেখবা যে লাল পতাকা আছে, সেখানে গেলে তুমি দাপাস করে ডুবে যাবা। আর এখান থেকে এখানে 1 ডিগ্রি কোণে যাবা, এটাকে বলা হয় বহিঃসোপান। মানে হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 1 ডিগ্রি কোণে নিমজ্জিত হয়। এটাকে বলে, ওই যে আমরা যেমন কক্সবাজারে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে প্রথমে আমাদের পা ভিজে, তারপরে হাঁটু, তারপরে বুক, এভাবে ধীরে ধীরে এতটুকু পর্যন্ত ডুবে। তো এইটা হচ্ছে, এটাকে বলা হয় মহিষোপান, ঠিক আছে। তারপরে এখান থেকে গেলে তুমি দপাস করে পড়ে যাবা, এটাকে বলা হয় মহিঢাল, এটাকে বলা হয় মহিঢাল। তারপরে তো তোমার সমুদ্রের নিচে কিন্তু সমভূমি আছে, সমভূমি আছে। তারপরে তুমি গেলে বাবা একটা খাত, সমুদ্রের নিচে এত বড় বড় খাত আছে। এই খাতগুলোতে তুমি যদি হিমালয় যে মাউন্ট এভারেস্ট সেটাও যদি ঢুকায় দাও তাও জায়গা পাবা না, এত বড় বড় খাত আছে। এই পৃথিবীর সবচেয়ে বড় খাত কোনটা জানো? পৃথিবীর সবচেয়ে বড় খাত, দেখি দেখি তোমরা কেমন পারো জিকে, একটু দেখি বলো তো। পৃথিবীর সবচেয়ে বড় গভীর খাত কোনটা, সেটা কোন মহাসাগরে আছে দেখি বলো। আজকে দেখবো, বান্ধবী নিয়ে কক্সবাজার যাব, একটা স্বপ্ন না? এসব এখন করা যাবে না ভাইয়া, বিয়ের পরে যাইও। ওকে, ম্যারিয়ানা খাত,
হ্যাঁ, বঙ্গোপসাগরটা হচ্ছে মেরিয়ানা খাত, আর সরি মেরিয়ানা খাত, হ্যাঁ। তো মেরিয়ানা খাত কোথায়? প্রশান্ত মহাসাগরে। তো আমরা জানি সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে মেরিয়ানা ট্রেঞ্চ বা মেরিয়ানা খাত। এইটা হচ্ছে কোথায় তোমার? এটা হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরে, সবচেয়ে বড় যেটা প্রশান্ত মহাসাগর। আর বঙ্গোপসাগরের নিচে একটা আছে, সেটা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটা ছোট, সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা অবশ্য ছোট, আর এটা হচ্ছে সবচেয়ে বড়। এখন মনে করো তুমি যদি কাউকে প্রপোজ করতে চাও, কোনো ছেলে বা কোনো মেয়েকে প্রপোজ করতে চাও, তাহলে তুমি কি বলবা? আই লাভ ইউ? না ভাই, আই লাভ ইউ এখন ওল্ড ভার্সন, এটা এখন খ্যাত হয়ে গেছে, এগুলো আর বলা যাবে না। তুমি বলতে পারো, তুমি যদি একটু বেশি ভালোবাসো, তুমি বলতে পারো আমি তোমাকে নিয়ে মেরিয়ানা খাতে ডুবে যেতে চাই। অথবা তোমার যদি ভালোবাসা একটু কম হয়, তুমি বলবা আমি তোমাকে নিয়ে সোয়াচ অফ নো গ্রাউন্ডে ডুবে যেতে চাই। তাহলে কি হবে? তাহলে বিষয়টা একটু ইউনিক হইলো, তুমি যে আসলে জিকে পারো এটা বুঝা গেল। আবার যাকে প্রপোজ করবা সেও তো তোমাকে সাথে সাথে যদি পছন্দ না হয়, সাথে সাথে কিন্তু তোমাকে রিজেক্ট করতে পারবে না। সে আগে গুগলে যে সার্চ দিবে মেরিয়ানা খাত কি, তারপরে সোয়াচ অফ নো গ্রাউন্ড কি, এতে করে তারও কিন্তু একটা জিকে শিখা হয়ে যাবে। ঠিক আছে? তো সে তখন বলতে পারে আমরা তো ডুবেই যাব, তখন তুমি বলবা না, কারণ প্রেমের ভরা জলে ডুবে না। ঠিক আছে? যাই হোক, এটা একটা মজা করলাম। তো এইভাবেই কিন্তু আমরা শিখবো। সাধারণ জ্ঞান আসলে একটা মজার জিনিস, তোমরা এটাকে বোরিং ভাবো, তোমরা এটাকে অনেক বোরিং মনে করো, কিন্তু সাধারণ জ্ঞান যদি ভাই আমার সাথে ক্লাস করো, ট্রাস্ট মি, তুমি সব জিনিস এমন ভাবে শিখবা, তুমি ওই জিনিস আর জীবনে ভুলবা না। যেমন একটু আগে আমি বলছি যে আমি কোথায় বিয়ে করবো, বলো তো? এটা আমি কোথায় বলছি বলো তো, যে আমি কোথায় বিয়ে করব? এই জিনিস বলো দেখি কার কার মনে আছে। আমি এখন একটু টেস্ট নিব। তাইলে তুমি যদি পৃথিবীর সবচেয়ে বড় খাত হচ্ছে মেরিয়ানা খাত, যেটা প্রশান্ত মহাসাগরে, আর বাংলাদেশের যেটা হচ্ছে বঙ্গোপসাগরে আছে, সেটা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। ঠিক আছে? ওকে, হ্যাঁ। ভাইয়া পিডিএফ কোথায় পাবো? পিডিএফ পেজে পাবো ভাইয়া। ভাইয়া ভালোবাসা করতে চান? অবশ্যই। এটা তো আমি জাস্ট তোমাদেরকে উদাহরণ দিছি, আমি কিন্তু আসলে ভালোবাসা করতে করি নাই, কারণ ভালোবাসা কিন্তু হারাম, এটা মনে রাখতে হবে। এসব প্রেম ভালোবাসা করা যাবে না, হারাম হারাম। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম, এটাও বুঝলাম আমরা, এবং এটা তো আমরা দেখতেই পাচ্ছি। এই যে দেখো, এই যে তোমরা জানো যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর, এটা আমরা জানি, এই যে এটা কিন্তু হচ্ছে বঙ্গোপসাগর, তাই না? তোমাদেরকে বঙ্গোপসাগর নিয়ে একটু বলি। এটা হচ্ছে বঙ্গোপসাগর। বলো তো বঙ্গোপসাগর কোন মহাসাগরের মধ্যে? আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে আমি বললাম দেখো বঙ্গোপসাগর, এইটা দিয়ে আসলে কি বুঝায়? কেউ কি এটা সন্ধি বিচ্ছেদ করতে পারবা? কেউ কি এটা সন্ধি বিচ্ছেদ করতে পারবা? আমি কিন্তু বাংলাও পারি, আমি কিন্তু বাংলারও মাস্টার। ঠিক আছে? চার পাশে বোন, এই যে আরেক সমস্যা। ওকে, দিনাজপুরে দেখছো? এই যে আমি বলছি এই জিনিস তুমি আর ভুলবা না। আবার কাউরে প্রপোজ করতে গেলে কিন্তু তোমার মাথায় এটাও চলে আসতে পারে যে মেরিয়ানা খাত আছে। ঠিক আছে? ওকে, দেখো এইটা হচ্ছে তোমার বঙ্গ যোগ উপসাগর, এইটা হচ্ছে তোমার সন্ধি বিচ্ছেদ একটা। এইটারই আমরা বাঙালিরা কি বলি? বঙ্গোপসাগর, একসাথে বলি। বঙ্গ যে এই সাগরটা, এটা কিন্তু আসলে একটা উপসাগর, এটা কিন্তু একটা মেন সাগর না, মানে সাগরের বাচ্চা। ঠিক আছে? এটা হচ্ছে সাগরের বাচ্চা, বঙ্গোপসাগর। তো এইটা হচ্ছে তোমার কোথায়? এই যে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, এটা তোমার কোন মহাসাগরে? এই দেখো ইন্ডিয়ান ওশান, মানে হচ্ছে ভারতীয় মহাসাগরে। দেখছো? আবার আরেকটা জিনিস তোমাদের শিখাই, উপসাগর কিন্তু দুই ধরনের, একটার পেট বড় আর একটার মুখ বড়। এখন বলো তো এইটার কি মুখ বড় না পেট বড়? এই দেখো, এটার এখানে এসেছে, তাহলে এইটার কিন্তু এটা হচ্ছে মুখ, এটার হচ্ছে মুখ বড়। তাইলে এইটার হচ্ছে কি? এটা হচ্ছে একটা উপসাগর। ঠিক আছে? এটার কিন্তু মুখ বড়। আবার আরেকটা উপসাগর আছে গালফ, তোমরা দেখবা গালফ উপসাগর, এটার দেখো পেট বড়, এটার মুখ কিন্তু ছোট, এটার পেট বড়। তাহলে উপসাগর কিন্তু দুই রকমের হয়। ঠিক আছে? এগুলা আরো বিস্তারিত আমি তোমাদের পড়াবো, কোনো সমস্যা নাই। তাহলে এই যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর নিয়ে কিন্তু আমাদের অনেক পড়তে হবে। চলো আমরা একটু বঙ্গোপসাগর পড়ে আসি। এই যে এটা এটা তো আমি তোমাদের দেখাইছিলাম, এই যে সমুদ্রের নিচে থেকে কিন্তু এইভাবে দ্বীপ উঠে, দেখছো? এই যে সমুদ্রের নিচে যে দ্বীপগুলো আমরা দেখি, সেগুলো কিভাবে উঠে? এই যে এইভাবে। আর এগুলো হচ্ছে সামুদ্রিক শৈলশিরা, গভীর সমুদ্রের নিচে দেখবা সমভূমি আছে, তারপর মহাদেশীয় ঢাল, এই যে এখান থেকে কক্সবাজার শুরু দেখবা, এখান থেকে হঠাৎ করে মহিডাল হয়। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আমি তোমাদেরকে আমার প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ নিব। তাহলে বলতে পারো যে আই এডুকেশনে যারা ভর্তি হবা, তোমরা কিন্তু ঠকবা না। অ্যাটলিস্ট তুমি আমার ক্লাস করার পরে তুমি অন্যান্য প্ল্যাটফর্মে ক্লাসগুলো কইরা দেখো যে আসলে তুমি কতটুকু বুঝো।
আমি বলবো না যে শুধু আমরা এডুকেশনই সেরা। যদি তোমার কাছে মনে হয় তুমি আমার ক্লাস বুঝো না, তুমি অন্য কারো ক্লাস বুঝো, তাহলে ভাই তুমি তার কাছেই ভর্তি হও, কোনো অসুবিধা নাই। কারণ সবচেয়ে বড় কথা, তোমাকে চান্স পাইতে হবে। তুমি যেখানে ভালো বুঝবা, যে ভাইয়াকে তোমার ভালো লাগবে, মানে পড়াশোনার ব্যাপার, অন্য কিছু না কিন্তু, যেখানে তোমার ভালো লাগবে তুমি সেখানেই ভর্তি হবা, ঠিক আছে? আমাকে এতক্ষণ একটু কালো লাগছে তাই না? এই জন্যই কালো লাগছিল, লাইটটা তুমি ঠিক মতো দেয় নাই আকাশ। আচ্ছা যাই হোক, আমি কিন্তু আসলে এত কালো না এখন, এতক্ষণ একটু বেশি কালো লাগছিল, এখন আমি লাইটের মাধ্যমে একটু ফর্সা হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আমরা এখনই শেষ করে দিব, বেশি রাখবো না। এই যে সমুদ্র সীমা, আমি এতক্ষণ তোমাদের যা যা বললাম এগুলো কিন্তু এখানে লেখা আছে, যে আমরা ভারতের সাথে সমুদ্র সীমা জয়লাভ করছি, মিয়ানমারের সাথে সমুদ্র সীমা জয়লাভ করছি, হ্যাঁ এগুলো একটা বলা আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে এতক্ষণ তো একটু মজা টজা করলাম, এবার একটু মোটিভেশন দেই। মোটিভেশন ভাই, মোটিভেশন আসলে নিজের ভিতরে যদি মোটিভেশন না থাকে, আমি তোমাকে যতই মোটিভেট করি কোনো লাভ হবে না। আমি এখন তোমাকে বুঝাইলাম, তোমার এক কান্দে শুনে আরেক কান্দে বের হয়ে গেছে। ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা, যে তুমি যদি সেখানে চান্স পাও, ট্রাস্ট মি, তুমি অন্যদের থেকে একটু ইউনিক হবা। তুমি তুমি যদি চাকরি করতে যাও, তুমি প্রত্যেকদিন কি দেখবা, আমি নিজে যখন, আমি আমার অভিজ্ঞতা যদি বলি, আমি যখন আমার ফার্স্ট ইয়ারে আমি ভর্তি হয়েছি, আমি দেখছি আমার রুমমেট প্রশাসন ক্যাডার হয়েছে, আমি দেখছি আমার রুমমেট ডিজিএফআই হয়েছে, আমি দেখছি আমার রুমমেট এনএসআই হয়েছে, আমি দেখছি আমার পাশের রুমমেট ভাই বাংলাদেশ ব্যাংকে রেডি হয়েছে। মানে বাংলাদেশের সেরা সেরা জবগুলা তারা পাইছে, আমি তাদেরকে দেখছি, আমি তাদের সাথে থাকছি, আমি তাদের কাছ থেকে শিখছি, তারা আমাকে বলছে তুমি এইভাবে পড়াশোনা করো। এবার তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পায়া, তুমি যদি মনে করো যে একটা ডিগ্রি কলেজে পড়াশোনা করে, আমি বলতেছি না যে কোথাও খারাপ, বাট আমাকে তো তোমাকে বাস্তবতাটা শিখাইতে হবে, বাংলাদেশ অনুযায়ী বাস্তবতাটা তো শিখতে হবে। তুমি যদি দেখো বাংলাদেশের সবচেয়ে বেশি, তুমি একটা ভাইবা বোর্ডে যাও, সেখানে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন না একজন থাকবেই। সো ভাই, যদি এই 4 মাস পরিশ্রমের মাধ্যমে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তাইলে কি হবে, তুমি কয়েকদিন পর একটা টি শার্ট পরবা ঢাকা ইউনিভার্সিটি, তুমি ট্রাস্ট মি, তুমি বাসে উঠো, ট্রেনে উঠো, ইভেন বিয়ে খাইতে গেলে তুমি ওই টি শার্টটা পরে যাওয়া, কারণ ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে? সো তুমি যদি 10,000 টাকার একটা শার্টও পরো, সেখানে কেউ তাকাবে না, কিন্তু তুমি যদি 200 টাকার একটা ঢাকা ইউনিভার্সিটির টি শার্ট পরো, সেটার দিকে অনেকে তাকাবে, যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো। এটা অনেকের কাছে মনে হতে পারে সস্তা মোটিভেশন, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট এটা আসলেই রিয়েলিস্টিক একটা ব্যাপার। এবং এটা আমি অনেকের মধ্যে দেখছি, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলে তোমার আশেপাশের সার্কেলটাই এমন হয়ে যাবে, এইখানে তুমি টপ টপ, মানে তুমি দেখবা যে এই যে তুমি দেখো বর্তমানে সংসদে যারা আছে, এর মধ্যে বেশিরভাগই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির, এবং সেখানে প্রতিনিয়ত ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা হয়, এবং বাংলাদেশকে জন্ম দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি। এইটা বলা হয় যে যেই দেশের, মানে কোন সরকার যদি ঢাকা ইউনিভার্সিটি ঠিক রাখতে না পারে, তাইলে ভাই তার সেই সরকারের অবস্থা খারাপ হয়ে যায়। তো এটা আমি কেন বলতেছি, কারণ ঢাকা ইউনিভার্সিটি তুমি রাজনীতিও পাবা, পড়াশোনাও পাবা, এভরিথিং, তুমি যেই পদে যেখানেই যেতে চাও সেখানে পাবা। সো এখন এমন যাতে না হয় যে আর 1 বছর পরে তুমি আফসোস না করো তোমার পড়াশোনার জন্য, এমন ভাবে পড়াশোনা করো যাতে তুমি একসময় রিগ্রেট না করা লাগে, যে ভাই আমি যদি অল্প একটু পড়তাম আমি হয়তো চান্স পাই যেতাম। 1700 জন চান্স পায়, তাহলে তুমি কেন পাবা না? 1700 জন একটা বিশাল অনেক সিট ভাই, 1700 সিট। এবং আমি বলবো তুমি যদি ল, ইংলিশ, ইকোনমিক্স বা হচ্ছে তুমি ভালো ভালো সাবজেক্টগুলো পাইতে চাও, তাহলে অবশ্যই তোমাকে 1000-এর মধ্যে থাকতে হবে। আর শুধুমাত্র যদি আইন বিভাগে পড়তে চাও, তাহলে তোমাকে 70-80-এর মধ্যে থাকতে হবে। আর দ্যাট মিনস তোমাকে 120-এর মধ্যে 105-এর মতো পাইতে হবে। তাইলে অবশ্যই তোমাকে জিকে তে হচ্ছে 30-এর মধ্যে 25টার উপরে পাইতে হবে। তো ওইভাবে পড়াশোনা করতে হবে, আর এটা আমরা তোমাকে শিখিয়ে দিব, ঠিক আছে? তাহলে আজকে কি আর পড়াবো? কি বলো, আজকে কি আর পড়াবো? হ্যাঁ, ওকে। এই যে এই বঙ্গোপসাগর নিয়ে এগুলা, ঠিক আছে, এগুলো আমরা আজকে আর পড়তে পারতেছি না, এটা নিয়ে তো আমি বললাম। ওকে, তারপরে হচ্ছে বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমানা আছে এগুলো তোমরা জানো, এগুলো আমি একটু দেখাই দিই, আর বেশিক্ষণ পড়াবো না, আমি এখনই শেষ করে দিব। এই যে বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছ, যে আমাদের কিউট বাংলাদেশ, এবং এই কিউট বাংলাদেশের সাথে এই যে এখানে হচ্ছে ইন্ডিয়া, পশ্চিমে আছে পশ্চিমবঙ্গ, তারপরে এখানে ম্যাপটা ঠিক নাই, এখানে মেঘালয় এটা হবে, আর এখানে এই পুরাটা হবে আসাম, ঠিক আছে? তারপরে ত্রিপুরা আর মিজোরাম আসলে এই পাশে হবে। যাই হোক, এখানে চ্যাট জিপিটি বানাইছে, তো চ্যাট জিপিটি কিন্তু আসলে এতটাও ভালো বানায় না, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাশে দেখো ইন্ডিয়া আছে, এখান থেকে এই পুরো সরি, এখান থেকে এখান পর্যন্ত পুরোটাই কিন্তু ইন্ডিয়া, আর এই পাশে মায়ানমার দেখতে পাচ্ছ। তার মানে বাংলাদেশের পাশে দুইটা দেশ আছে, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে মায়ানমার, এটুকু তো বুঝতে পারছো তাই না? ওকে, এবার দেখো, এইটা হচ্ছে বাংলাদেশ,
বাংলাদেশের পশ্চিমে কোন দেশ আছে দেখো, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ আছে, তারপরে এই পাশে মেঘালয় আছে, এই পাশে আছে আসাম, এই পাশে ত্রিপুরা, এই পাশে মিজোরাম। সেভেন সিস্টার্স এর নাম তো শুনছো, মানে 7 বোন, সেভেন সিস্টার্স। মানে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভারতের যে 7টা রাজ্য, এই যে দেখো 7টা রাজ্য, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, এই যে 7টা রাজ্য আছে দেখো কি কি, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, এই 7টা রাজ্যকে একত্রে বলে সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স বা 7 বোন, 7 বোন চম্পা। তো বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে, এর মধ্যে দেখো তো আবার কি বলছে, বাংলাদেশের পাশে কয়টা আছে আমরা একটু দেখি, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এগুলো পরীক্ষা আসে যে বাংলাদেশের সাথে ভারতের টোটাল কয়টা রাজ্য সীমান্তবর্তী। যদি বলে টোটাল কয়টা তাহলে হবে 5টা, আর যদি বলে শুধু সেভেন সিস্টার্স এর কয়টা তাহলে হবে এই 4টা। এগুলাকে আমরা কিভাবে মনে রাখবো, আমরা এইভাবে মনে রাখবো, আমিত্রি, আমিত্রি অমেনাম, আমিত্রি অমেনাম। মানে কি বুঝায়, আ মানে হচ্ছে আসাম, মি মানে হচ্ছে মিজোরাম, ত্রি মানে হচ্ছে ত্রিপুরা, অ মানে হচ্ছে অরুণাচল, মে মানে হচ্ছে মেঘালয়, না মানে হচ্ছে নাগাল্যান্ড, ম মানে হচ্ছে মণিপুর। ঠিক আছে, এই 7টা রাজ্য এখানে আছে। সো এগুলো আমরা ইনশাল্লাহ আমাদের যেই ফুল ক্লাস হবে সেখানে আমরা ইনশাল্লাহ পড়ে ফেলবো। ঠিক আছে, ওকে। তারপরে এই তো দেখতে পাচ্ছ যে বাংলাদেশের পাশে কি কি আছে, বাংলাদেশের পাশে আমরা জানি এই যে এই পুরোটাই হচ্ছে ইন্ডিয়া। এই ইন্ডিয়ার পাশে বাংলাদেশের এই যে সীমান্তবর্তী, এখানে প্রায় 30টা জেলা আছে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের 30টা জেলা আছে, এরকম সীমান্তবর্তী জেলা আছে কয়টা, 30টা। আর এই যে এইটা হচ্ছে, সরি এখান থেকে না, এখান থেকে মিয়ানমারের সাথে 3টা জেলা আছে, এই রাঙামাটি একটা আছে, বান্দরবান আছে, আর হচ্ছে কক্সবাজার। তাহলে আমরা বলতে পারি, এই দেখো একটা অঙ্ক তোমাদেরকে শিখাই, দেখো আমাদেরকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সীমান্ত জেলা আছে 30টা, মিয়ানমারের সাথে আছে 3টা। তাহলে টোটাল বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা বলো তো, তোমাদেরকে একটা অঙ্ক করাই। বাংলাদেশের টোটাল সীমান্তবর্তী জেলা কয়টা বলো। স্যার শেষ করেন, হ্যাঁ এখনই শেষ করে দিব, আমারও ক্ষুধা লাগছে ভাই, সেই কখন খাইছি, ক্ষুধা লাগছে। তোমাদের জন্য এত ডেডিকেশন দিলাম, এত পরিশ্রম করলাম, তাও তোমরা শেয়ার করলাম না। মনে থাকবে আমার নেক্সট ক্লাসে সব ভুল পড়াবো, মনে রাখো। ভাই বাংলাতে কথা বলেন, আমি কি হিন্দিতে কথা বলতেছি নাকি চাইনিজ কথা বলতেছি নিজেই যাই না। ভাই ভিডিও শেষ করেন, আচ্ছা শেষ করব। 32 কেউ বলতেছে 32, কেউ বলতেছে 33। কিরে ভাই তোমরা কি অঙ্ক পারো না? কয়টা হবে? আচ্ছা, বিষয়টা হচ্ছে ইন্ডিয়ার সাথে আছে 3টা, মিয়ানমারের সাথে ইন্ডিয়ার সাথে 30টা জেলা আছে বাংলাদেশের, আর মিয়ানমারের সাথে রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, এই 3টা আছে। তাইলে টোটাল হওয়ার কথা 33, কিন্তু হবে 32টা। কেন হবে? কারণ এই যে রাঙামাটি, তার মনে অনেক রং, এই জন্য সে 2 দেশের সাথে পরকীয়া করে। ঠিক আছে, সে রাঙামাটি ইন্ডিয়ার সাথেও আছে, আবার মিয়ানমারের সাথেও আছে, এই জন্য তার মনে অনেক রং, তো এই জন্য আর কি। তো এই জন্য 32, 33 না হয়ে 32 হবে, কারণ ইন্ডিয়ার সাথে 30টা হইলো, মিয়ানমারের সাথে 30টা হইলো, টোটাল 32টা হবে। কারণ রাঙামাটি 2টা দেশের সাথে আছে, এখানে তো 2টা দেশের সাথে হিসাব হবে, তাই না? এই যে এটা তো তোমার রাঙামাটি, এই রাঙামাটির অর্ধেক পড়ছে মিয়ানমারে, অর্ধেক পড়ছে ইন্ডিয়াতে, বুঝছো? এই জন্য হচ্ছে পরীক্ষা আসে বাংলাদেশের টোটাল সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। ঠিক আছে, আর আবার একটা প্রশ্ন আসে, বাংলাদেশের হচ্ছে তোমার কোন 2টা বিভাগ হচ্ছে সীমান্তবর্তী না? এই দেখো তোমাদেরকে দেখাই, দেখো তো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এই যে দেখাও, এটা হচ্ছে আমরা জানি খুলনা, এখানে আছে রাজশাহী, এখানে আছে রংপুর, এখানে আছে ময়মনসিংহ, এখানে সিলেট, এখানে আছে চট্টগ্রাম। তাইলে নাই কোনটা? নাই, এই হচ্ছে ঢাকা আর এই হচ্ছে বরিশাল। তাইলে এই ঢাকা আর হচ্ছে বরিশাল, এই 2টা কিন্তু দেখো সীমান্তবর্তী না, ইন্ডিয়ার সাথে সীমান্তবর্তী না। তাইলে আমরা মুখস্থ করব না, আমরা শুধু জানবো ঢাকা এবং বরিশাল এই 2টা বিভাগ ইন্ডিয়ার সাথে সীমান্তবর্তী না। রাঙামাটি আমার এক্স এর মতো। আচ্ছা জাকারিয়া, আচ্ছা খুব ভালো বলছো। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি। আমাদের অলরেডি 9টা বেজে গেছে। প্রিয় স্টুডেন্ট, প্রিয় এডমিশন ক্যান্ডিডেট, অনেক অনেক মজা করলাম, আমরা অনেক কিছু শিখলাম, হয়তো অনেক কথা বলছি। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর পিডিএফ আমরা হচ্ছে এই পিডিএফ না পেলেও, এই পিডিএফ কি আপলোড দেওয়া হয়?
আচ্ছা, পিডিএফ আমি দিয়ে দিব, তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এরকম আকারযুক্ত পিডিএফই পাবা, কোনো সমস্যা নাই। এটা জাস্ট হচ্ছে আমাদের একটা মানে আইডিয়ার জন্য, বাট আমাদের মেইন ক্লাসগুলো কিন্তু একদম লিখে লিখে আমি তোমাদের পড়াবো, একদম খুবই সুন্দর মতো সুশৃঙ্খল ভাবে পড়াবো। আজকে যেভাবে পড়াচ্ছি এইভাবে কিন্তু পড়াবো না, আমি কিন্তু 1 বাই 1 লিখে লিখে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো। সো কেউ আবার ভাইবো না ভাইয়া মেইন ক্লাসও এইভাবে পড়াবে, আজকে জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর হচ্ছে অবশ্যই পড়াশোনা করবা ভাই। এখন তুমি যদি 1 সেকেন্ডও নষ্ট করো, তোমার যে বাকি যে 1700 জনের মধ্যে বাকি যারা আছে তারা কিন্তু সময় নষ্ট করতেছে না, এটা মাথায় রেখো। তোমার একটা প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডের দাম আছে, এটা মাথায় রেখে তারপর পড়াশোনা করবা। আমার মতে তুমি যদি ডেইলি 8 ঘন্টা ঠিকমতো পরিশ্রম করতে পারো, বাট প্রতিনিয়ত 8 ঘন্টা, আজকে 12 ঘন্টা পড়ছো কালকে পড়ো নাই, তাইলে হবে না। ডেইলি মিনিমাম 8 ঘন্টা পড়াশোনা করতে হবে, তাইলে তোমার চান্স হবে, এটা মাথায় রেখো, ঠিক আছে? ওকে ওকে, আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা। আর আমার ক্লাস কেমন লাগলো অবশ্যই আমাদের যে আই এডুকেশন যে অফিসিয়াল গ্রুপ সেখানে একটু জানাইতে ভুলবা না। যদি ভালো লাগে ভালো বলবা, আর খারাপ লাগলে গালি দিও, ঠিক আছে? ওকে, আশা করি ভালো লাগছে। একটু অফিসিয়াল গ্রুপে জানাই দিও যে জুবায়ের ভাইয়ের ক্লাস কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।